রবীন্দ্রনাথ লিখেছিলেন, ধর্ম বলিতে রিলিজিয়ান নহে, সামাজিক কর্তব্যতন্ত্র, তাহার মধ্যে যথাযোগ্যভাবে রিলিজিয়ান পলিটিক্স সমস্তই আছে। আর আছে বলেই বোধহয় আজকের পশ্চিমবঙ্গে ভোটের আগে রাজনীতির লোকজনেরা এখন থেকেই রীতিমতো ধর্মযুদ্ধে নেমে পড়েছেন। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। ভোটের আগে ধর্ম নিয়ে রাজনীতিতে নারদ। একদিকে রাম মন্দির বনাম বাবরি মসজিদ, অন্যদিকে গীতা পাঠের পর কোরআন পাঠের কর্মসূচি। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প নয়, ধর্মই হতে চলেছে ২৬-এর ভোটের মূল এজেন্ডা। দ্বিতীয় প্রশ্ন। বাবরি নিয়ে আবেগ তৈরি হয়েছে, ওয়াকফ নিয়েও ক্ষোভ রয়েছে। সাসপেন্ডেড হুমায়ুন কবিরের কার্যত পাশে দাঁড়ালেন ডেবরার তৃণমূল বিধায়ক প্রাক্তন আইপিএস আরেক হুমায়ুন কবির। সংখ্যালঘু আবেগকে কি আদৌ ইভিএম এ টেনে আনতে পারবেন ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক? তৃতীয় প্রশ্ন। হুমায়ুন কবিরের প্রস্তাবিত মসজিদের জন্য ৪৮ ঘন্টায় জমা পড়ল ২.৫ কোটি টাকা। বাবরি মসজিদ তৈরির প্রস্তাব মালদা আর বীরভূম থেকেও, বলছেন হুমায়ুন। ইতিমধ্যেই মুর্শিদাবাদেই দুটো রাম মন্দির তৈরির পরিকল্পনা হিন্দুত্ববাদীদের। জেলায় জেলায় মন্দির আর মসজিদ তৈরি হলেই সব সমস্যা মিটে যাবে। চতুর্থ প্রশ্ন। মিমের সঙ্গে জোট করে ভোটে লড়ার ঘোষণা হুমায়ুন কবিরের। হেলিকপ্টারে জেলায় জেলায় প্রচার করবেন। হায়দ্রাবাদ থেকে আসছে ৮ জন নিরাপত্তা রক্ষী। তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটল ধরলে রাজনৈতিক লাভ কাদের? পঞ্চম প্রশ্ন। বন্দে মাতরম নিয়ে আলোচনার সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা সম্বোধন প্রধানমন্ত্রী। ফ্লোরে দাঁড়িয়ে এই আপত্তি সৌগত রায়। বঙ্কিমচন্দ্রের নামটাই ভুল বললেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী। ভোট রাজনীতিতে ক্রমশ জড়িয়ে যাচ্ছেন বাংলার মনীষীরাও। তবে শুরুতেই দেখাবো মন্দির মসজিদ থেকে গীতা কোরআন। ভোট যুদ্ধের আগে ধর্মযুদ্ধের আঁচে ফুটছে রাজনীতি, দেখুন। বিধানসভা ভোটের আগে এবার পশ্চিমবঙ্গের রাজনীতি ধর্মময়। মন্দির, মসজিদ, গীতা, কোরআন ঘিরে আবর্তিত হচ্ছে রাজনীতি। একদিকে মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদের কথা শোনা যাচ্ছে, তো অন্যদিকে রাম মন্দিরের প্রসঙ্গ। মুসলিম জনতার কাছে আমি আপিল করেছি বাবরি মসজিদের জন্য অর্থ সাহায্য করতে। আমি প্রথমেই বলেছি 12/12/2024 এখানে বাবরি মসজিদ হলেই এখানে রাম মন্দির হবে। ফের একবার ভোটের মুখে ব্রিগেডের বুকে গীতা পাঠ হচ্ছে। রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা উপস্থিত থাকছেন। হিন্দু রাষ্ট্রের প্রসঙ্গ উঠছে। कोलकाता के पत्ता पत्ता पर आज यूं लग रहा था लाखों की भीड़ में मानो सनातन का शंखनाद हो रहा हो, मानो हिंदू राष्ट्र का बिगुल बज रहा हो। আমন্ত্রিত থাকা সত্ত্বেও গীতা পাঠের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কেন উপস্থিত থাকলেন না, উঠছে সেই প্রসঙ্গ। ওনার উচিত ছিল আসার। বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? মন্দিরের পাল্টা মসজিদ, গীতা পাঠের পাল্টা কোরআন পাঠের ডাক। ধর্ম আর রাজনীতি পশ্চিমবঙ্গেও আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে। গীতা পাঠ আর কোরআন পাঠ দুটোরই কোনো গুরুত্ব নেই। আমাদের চাকরি নেই বাংলাতে, আমাদের ইন্ডাস্ট্রি নেই, এইগুলি বিষয়। পশ্চিমবঙ্গেও মন্দির মসজিদের রাজনীতির এই প্রবেশ নিয়ে উঠছে প্রশ্ন। এই যে ধর্মটাকে পকেটে নিয়ে নিয়েছে কিছু লোক, তারা ধর্মের জন্য করেছে বলে আমার মনে হয় না। একেবারেই রাজনৈতিক কারণে আমরা এখন একটা কালচার অফ সাইলেন্সের পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থাৎ সাধারণ মানুষ চুপ। হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করে তৃণমূলের দিকে যে হুঙ্কার ছাড়ছেন, তার ফলে শাসকের সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাঙন ধরবে কিনা তা নিয়েও এখন জোর চর্চা। এই মুহূর্তে অন দ্য ফেস ভ্যালু যেটা মনে হচ্ছে, তিনি মুসলিম ভোটের উপর তার যে কন্ট্রোল সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি। এই অবস্থা যদি বজায় থাকে তাহলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোটের গড়ে যে একটা বিরাট পরিমাণ থাবা বসিয়ে দেবেন, সেটা কিন্তু পরিষ্কার। নেতাজি সুভাষচন্দ্র বসু বলতেন, ধর্মের নামে যদি একতার চেষ্টা করো তবে ধর্মের নামে বিভেদ ডেকে আনাও হবে সহজ। কিন্তু তাঁরই পশ্চিমবঙ্গের বুকে কি এখন মন্দির মসজিদের নামেই ভোট টানা সহজ? বিজেন্দ্র সিংহ, সুদীপ্ত আচার্য ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। ব্যাস, ভোটের আগে বৃত্ত একেবারে সম্পূর্ণ। যে বাঙালি একসময় গর্ব করত যে জাত ধর্মের নামে রাজনীতি অন্তত এই পশ্চিমবঙ্গে হয় না, সেদিন পাল্টেছে।
ভোট যুদ্ধের আগেই রীতিমতো ধর্মযুদ্ধের ভেরি বাজছে চতুর্দিকে। বাবরি মসজিদ বনাম রাম মন্দির, গীতা পাঠ বনাম কোরআন পাঠ, গোদা বাংলায় যাকে বলে একেবারে তুল ধুমাধুম চলছে। এখনো পর্যন্ত দেখে মনে হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা, এমনকি দুর্নীতিও আজ পশ্চিমবঙ্গে ইস্যু নয়। প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা বলে সমালোচনা করতে পারেন, কিন্তু রাজনৈতিক দলগুলো এখন থেকেই পাল তুলে দিয়েছে ধর্মীয় আবেগে। কতটা আবেগ? এই অনুষ্ঠানে হুমায়ুন কবির যোগ দিয়েছেন। উনি নিশ্চয়ই বলবেন যে বাবরি মসজিদের আবেগে এত ট্রাঙ্ক আর বস্তা ভর্তি টাকা জমা পড়েছে, তা গুনতে গুনতে হুমায়ুন সাহেবের লোকজন, এমনকি মেশিনও ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু এ প্রশ্ন আমরা তুলেই যাব যে এই টাকাতে তো গরিবের জন্য হাসপাতাল করা যেত, স্কুল করা যেত, কলেজ করা যেত, দারিদ্র্য সীমার নিচে থাকা বহু মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তি আনা যেত। আর উল্টো দিকেও একই ধরনের উদ্যোগ। ইতিমধ্যেই বহরমপুর আর সাগরদিঘিতে রাম মন্দিরের ঘোষণা হয়ে গেছে। হুমায়ুন কবিরের কাছে বীরভূম আর মালদায় বাবরি মসজিদ তৈরির প্রস্তাব চলে এসেছে। পরিস্থিতি এমন যে এবার হয়তো জেলায় জেলায়, এমনকি ব্লকে ব্লকে রাম মন্দির আর বাবরি মসজিদ তৈরি হবে। আমার প্রথম বক্তা একসময় দিন বদল করতে চেয়ে রাজনৈতিক দল তৈরি করে নিজেও ভোটে লড়েছিলেন, এই মুর্শিদাবাদ জেলারই ডোমকল থেকে, ডক্টর নজরুল ইসলাম। নজরুল, আপনি ভেবেছিলেন যে এই রাজ্যেও ভোটের রাজনীতিতে এইভাবে ধর্ম ঢুকে পড়বে? আমি এইটুকু বলতে পারি যে আমি কোনোদিন চাইনি, এখনও চাইব না। আমি সৎ মানুষ হিসেবে জন্মেছি, সৎ মানুষ হিসেবে মরব, সেকুলারিজমে বিশ্বাস করি। এই বিশ্বাস নিয়েই আমি মরতে চাই। তাতে অন্য কিছু হবে তার আমি সামনা করব। আমি পরিবর্তন তো একটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তন করতে হবে। আপনি ধর্মযুদ্ধ কথাটা দিয়ে সাম্প্রদায়িক পরিবেশটা বলে কথা শুরু করেছেন। এই অবস্থায় আমি একটি কথা দিয়ে শুরু করব যে আমাদের মধ্যে সাধারণ সব মানুষের মঙ্গলের জন্য ইংরেজিতে যাকে বলে একটা সেন ভয়েস থাকা দরকার। বাংলায় বলতে গেলে সুস্থ, প্রকৃতস্থ, যুক্তিসঙ্গত এবং নিরপেক্ষ কথা বলা আমরা যদি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের পাগলামি এবং সেই পাগলামির জন্য বিপদ আরও বাড়বে। দেখুন, আপনি মুর্শিদাবাদের কথা বললেন। আমি মুর্শিদাবাদে জন্মেছি। দেশ ভাগের পর, তারপরেও আমি, আপনারা আনন্দ পুরস্কার যে বইয়ের জন্য দিয়েছিলেন সেখানে এই কথা লিখেছি যে আমার বাবা আজিজ এবং গোপাল দাদু আনন্দ কাকার মধ্যে একটাই ফারাক দেখতাম যে আমার বাবা ঈদের দিনে নামাজ পড়তে যেতেন, গোপাল দাদুরা দুর্গাপুজো করতে যেতেন, আমরাও সেখানে বেড়াতে যেতাম, ঈদেও তারা আসতেন। মানে আমার বাবার ধর্ম আলাদা, অতএব গোপাল দাদু বা আনন্দ কাকা আমার বাবার ক্ষতি করবে বা আমার বাবা গোপাল দাদু আনন্দ কাকার ক্ষতি করবে, আমি বইয়ের ভূমিকায় লিখেছি। এটা কিন্তু 94 সালে লেখা, আজকে কথা বলছি না। আমার ভাবনায় কোনোদিন ছিল না। পরবর্তীকালে এই ব্যাপারটা জানার জন্যে আমি যে গবেষণা করেছি তাতে জেনেছি, সে নিয়ে আমি আলোচনা করব না। আমি নজরুল, একটা সম্পূর্ণ উল্টো দিকের যুক্তি দিই, সেটা হচ্ছে মুর্শিদাবাদ আপনি মানবেন আপনার জেলা আর্থিকভাবে অন্যতম পিছিয়ে পড়া জেলা। আজকে সেইখানে বাবরি মসজিদের নামে সাধারণ মানুষ কেউ 10, কেউ 50, কেউ 100, কেউ 1 বস্তা করে 1 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে। আমি বলছি সাধারণ মানুষের একটা আবেগ তো যুক্ত হয়েছে, আবহের জন্য যুক্ত করা হয়েছে। আচ্ছা, ইচ্ছাকৃতভাবে। আপনাদের দেশটা ভাগ কিসের উপর ভিত্তি করে হয়েছিল? দ্বিজাতি তত্ত্ব। ঠিক। আচ্ছা, সেই দ্বিজাতি তত্ত্বের উপর কি করে ভাগ হয়? আচ্ছা, আরব দেশের লোকেরা কি অধিকাংশ মুসলমান নয়? তাহলে সৌদি আরব, ইয়েমেন, ওমান, ইরাক, কাতার, কুয়েত আলাদা আলাদা দেশ কেন? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এক দেশ নয় কেন? আর 47 সালে পাকিস্তান হলো, তাহলে 71 সালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হতে হলো কেন? দ্বিজাতি তত্ত্ব সাধারণ মানুষের জন্য নয়, সাধারণ মানুষ এক জাতি। দ্বিজাতি তত্ত্ব কি জন্য লাভ কাদের হয়েছে আমি নাম না করে যদি বলি, নিউ দিল্লিতে একজন রাষ্ট্রপ্রধান হলেন, ওদিকে গিয়ে করাচিতে, রাওয়ালপিন্ডিতে, ইসলামাবাদে একজন রাষ্ট্রপ্রধান হলেন, কলকাতাতে একজন রাজ্যপ্রধান হলেন, ঢাকাতে আরেকজন রাজ্যপ্রধান হয়েছেন। এই রকম লোকদের লাভ হয়েছে এবং তাদের জন্য দেশ বিভাগ হয়েছে, সাধারণ মানুষের দ্বিজাতি তত্ত্বের জন্য নয়। বেশ,
আমি বলছি নজরুলদা একটা চমৎকার কথা বললেন ওনার বই থেকে, সেটা হচ্ছে গোপাল কাকার কথা বললেন। আমি বলছি যে এই বিভাজন আজকের পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে দেখিয়ে ওই যে বেঘোরে সপুত্র প্রাণ দিলেন হরগোবিন্দ দাস, আমি বলছি এই বিভাজন শুধু রক্ত ঝরাচ্ছে তা না, মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। আমি বলছি আশঙ্কাটা সেটাও আছে যে এই ভোট, এই রাজনীতি, এই সমস্ত কিছু করে আমি বলছি শেষ পর্যন্ত মানুষে বিভেদ আরও বেড়ে যাবে না তো? আমি এইখান থেকে যেহেতু অর্থের কথা বললেন ডক্টর নজরুল ইসলাম, আমি বলছি এখনও 48 ঘন্টায় 2.5 কোটি জমা পড়েছে, এখনো গোনা চলছে। আমি সরাসরি একবার নজরুল মার্জনা করবেন হুমায়ুন কবিরের কাছে। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি যে এই ঘটনা হলো কেন। দেখুন, কেন্দ্রের শাসক দলের এবং রাজ্যের শাসক দলের প্রচারের ফলে দুটো এখানে প্রধান সম্প্রদায়ের লোক দুটো দলের মধ্যে চলে যায়, কিন্তু পরবর্তীকালে প্রচার পরিবর্তিত হওয়ার ফলে এবং আরও অন্য অনেক কারণে রাজ্যের শাসক দলের থেকে মুসলমানদের যে বিভ্রান্তি সেটা বেড়েছে এবং তারা রাজ্যের শাসক দলকে বিশ্বাস করছে না। এই যে অবস্থাটা হয়েছে এটাকে পাল্টাবার জন্যে এখন যা ঘটছে সেটা ঘটেছে। আপনি মারাত্মক কথা বলছেন। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সংখ্যালঘুরা আগের মতো বিশ্বাস করছে না, সেটা কারণ আছে, যদি বলেন এটা নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে। আমি আসবো, আপনার কারণেও আসবো। এই মুহূর্তে তৃণমূলের বিধায়ক আরেকজন আইপিএস হুমায়ুন কবির একটা ব্যাখ্যা দিয়েছেন, এই প্রায় আপনার মতোই কথা বলে, সেই তার ব্যাখ্যাতেও আসবো। হ্যাঁ, আমি একটা পয়েন্ট আপনি একটু বলুন। দেখুন, সেটা হচ্ছে আমি রাজ্যের মধ্যে যদি আলোচনা করি তো আমাদের রাজ্যের যিনি সর্বোচ্চ নেত্রী শাসক দলের তিনি বলছেন আমি দীঘায় জগন্নাথ মন্দির করলাম, আমি শিলিগুড়ির মাটিগাড়াতে মহাকাল মন্দির করলাম, নিউ টাউনে দুর্গা মন্দির, আরও তালিকা আছে। তোর একজন শাসক দলের সর্বোচ্চ নেত্রী যদি মন্দির করেন সেটা যদি আপত্তি না হয়, তাহলে ওই শাসক দলেরই আর একজন এমএলএ বাদ দিয়ে দিন সাধারণ লোক একটা মসজিদ করছে, এটা কি করে আপত্তিজনক হয়? বাবরি কথা নিয়ে নাম হচ্ছে, আপনি বলুন তো এখানে শেক্সপিয়ার সরণি, শেক্সপিয়ার সেটা তৈরি করেছিলেন না তার লোকেরা তৈরি করেছিলেন? বলুন, কে তৈরি করেছিল? তো তার নাম যদি শেক্সপিয়ার হয় তাহলে এখানে বাবরের নাম দিচ্ছে, সেটাতে অন্য কোনো যুক্তি দেখাতে পারে, কিন্তু সেইটার জন্য এত বড় ঘটনা কি ঘটতে পারে? এটা কারণই নয়। এখানে আরও রাস্তার নাম আছে, বলবো আমি, মানে তাদের সঙ্গে কোনো যোগ নেই, আমরা সম্মান করে নামটা তাকে দিয়েছি। এখানে দেয়া হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন হতে পারে, কিন্তু এই নামটা নিয়ে যা হচ্ছে নামের জন্য নয়, এটা হচ্ছে রাজনীতির জন্য। আর আমি আর একটা কথা বলছি যে সর্বোচ্চ নেত্রী আজকে বলেছেন যে একটা নির্বাচন কমিশন যদি একটা দলের পক্ষে হয়ে যায় তাহলে মানুষ যায় কোথায়? আমি তাকে আর একটা প্রশ্ন করতে পারি, রাজ্যের প্রশাসন যদি রাজ্যের শাসক দলের পক্ষে হয়ে যায় তাহলে যারা শাসক দলকে সমর্থন করেন না, অন্যায়ের বিরোধিতা করতে চায়, তারা যায় কোথায়? বেশ, আচ্ছা, বেশ আমি আসবো নজরুলদা, কিন্তু তার আগে হুমায়ুন কবির আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি তার কাছে যাওয়ার আগে এখনো পর্যন্ত যেহেতু আবেগ এবং সংগৃহীত অর্থের কথা হলো, 48 ঘন্টায় 2.5 কোটি, আরও সেই সংখ্যা বেড়েছে কিনা হুমায়ুন সাহেবের কাছ থেকে জেনে নেবো, কিন্তু তার আগে প্রতিবেদনটা দেখাবো। 10, 20, 50, 100, 200, 500 ট্রাঙ্ক, বক্স, বস্তা, ড্রাম ভর্তি টাকা, এক একটা উপর করলেই যেন টাকার বৃষ্টি। হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য দানের টাকার পাহাড়, খুচরো, ইউপিআই, ব্যাংক মিলিয়ে সোমবার সকাল পর্যন্ত জমা পড়ল প্রায় 2.5 কোটি। পরিস্থিতি এমন যে রবিবার সন্ধে থেকে হুমায়ুন কবিরের রেজিনগরের শক্তিপুরের বাড়িতে মেশিনে টাকা গোনা শুরু হয়। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে টাকার পাহাড়ে। হুমায়ুন কবির যে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং সেই শনিবার থেকে বিভিন্ন জায়গায় এবং বাবরি মসজিদ যে জায়গায় তৈরি হবে সেই জায়গায় একাধিক বক্স রাখা হয়েছে। সেই বক্সে বাবরি মসজিদ তৈরির জন্য যে দান করেছেন সেই দানের টাকা, এবং এখানে প্রায় 20 থেকে 30 জন যারা রয়েছেন তারা হচ্ছে এই টাকা গোনার কাজ এদিন সন্ধ্যে থেকে শুরু করলেন। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলছেন রবিবার রাত পর্যন্ত 6টি ট্রাঙ্ক খোলা হয়েছে, তাতেই দেখা যাচ্ছে জমা পড়েছে 37 লক্ষ টাকা। প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে যে অ্যাকাউন্ট খোলা হয়েছে তাতে সোমবার বেলা 11টা 15 পর্যন্ত জমা পড়েছে 2,10,13,629 টাকা 86 পয়সা। আমি বারবার বলেছি জায়গার কোনো সমস্যা নেই, অর্থের কোনো সমস্যা নেই,
পরিকল্পনারও কোনো অভাব নেই যে বেলডাঙ্গা 1 আর 2 বর্ডার এলাকাতে ওটা হচ্ছে, ল্যান্ডেই হবে, আকাশে হবে না, আর কোনো শক্তি নাই এটা রোখে। বিল্ডিং হবে, ওপেনিং এর দিন জল করবে বাবরি মসজিদ। আমরা এই মসজিদ কিভাবে তৈরি হবে আমাদের বিষয়টা সেটা নয়। কোনো ব্যক্তি তার নিজস্ব জায়গায় মসজিদ, মন্দির, গির্জা, গুরুদ্বারা করতেই পারেন, কিন্তু আমাদের শুধু একটাই বক্তব্য যে এই যে যারা একেবারে ধর্ম নিয়ে কাজ করছেন এবং ধর্মটাকে রাজনৈতিক মার্কেটিংয়ে ব্যবহার করছেন, আমরা সেই পদ্ধতি বা কৌশল তাদের, এইটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি। সোমবার সন্ধে থেকে ফের টাকা গোনা শুরু হয়েছে, আর শুধু অর্থ সাহায্য নয়, ইট, সিমেন্ট যে যা পারছেন তাই দিয়ে যাচ্ছেন হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য। এই মুহূর্তে বেলডাঙ্গায় যে জায়গাতে এই প্রস্তাবিত মসজিদ এর শিলান্যাস হয়েছে, সেই জায়গায় এখনও দূর দূরান্ত থেকে আসা মানুষজনের ভিড়, আর তার সঙ্গে রয়েছে লক্ষ লক্ষ ইট আমরা দেখতে পাচ্ছি স্তূপাকার হয়ে গিয়েছে, আরও আসছে এবং তার সঙ্গে রয়েছে টনকে টন সিমেন্ট, লোহার রড। এইভাবেই যারা আসছেন তারা তাদের দান সামগ্রী এখানে দিয়ে যাচ্ছেন। পরিস্থিতি এমন যে বেলডাঙ্গা রেজিনগরের ইটভাটাগুলোয় ইট পাওয়া যাচ্ছে না। কেউ একটা ইট কিনছেন, কেউ হাজারটা। লক্ষ লক্ষ ইট ফুরিয়ে যাচ্ছে। যোগান দিতে কার্যত হিমশিম খেতে হচ্ছে ভাটার মালিকদের। এই ইট ভাটা থেকেই লাগাতার কাতারে কাতারে মানুষজন ইট কিনে নিয়ে গিয়ে দান করেছেন মসজিদ নির্মাণের জন্য, এবং আমরা দেখতে পাচ্ছি যে লাগাতার এখানে শ্রমিকরা কাজ করছেন। একেবারে ভোর রাত থেকে রাত 2টো থেকে কাজ শুরু হচ্ছে এবং সেই কাজ চলছে মাঝরাত পেরিয়ে গিয়ে। আমরা এখানে ইট দেবো মনে করছিলাম, ইটে কোনো ভাটায় ইট পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কি বলছে ওরা বলছে ইট এখন নেই। একটা ভাটায় ফোন করলাম, তুকিপুরে ভাটায়, সে বলছে যে মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমাদের ইট উঠে যাবে, তাহলে আমরা পাঠাইতে পারি। কত চাইছে? 10,000 টাকা দাম চাইছে ওরা। কটা ইট ভাটায় খোঁজ নিয়েছেন এখনো পর্যন্ত? হ্যাঁ, 4-5টা ভাটায় খোঁজ নিয়েছি। কি বলছে তারা? ওই ইট নেই, সবাই বলছে ইট নেই এখন। আমরা মোটামুটি ওই ফার্স্ট দিনকে 6 তারিখে আমরা 1,00,000 টাকার ইট বেচেছি। ওই 2টো একটা করে যাই হয়েছে বিক্রি, গাড়িও হয়েছে, বড় গাড়িও বিক্রি হয়েছে। আমরা 1,00,000 টাকার বেচাকেনা করেছি। বাবরি মসজিদ নিয়ে উন্মাদনার প্রভাব কি ভোট বাক্সেও পড়বে? কার লাভ, কার ক্ষতি হবে? পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সরাসরি হুমায়ুন কবিরের কাছে চলে যাব। হুমায়ুন, একটা কথা বলুন, গত সপ্তাহে এই অনুষ্ঠানে যখন বসেছিলেন তখন ভেবেছিলেন যে এই মসজিদের আবেগে এত মানুষ, কেউ ওই ইট ভাটার ইট মাথায় করে, কেউ টাকার বস্তা নিয়ে কাতারে কাতারে শিলান্যাসে হাজির হয়ে যাবেন, এবং যে টাকা গুনতে গিয়ে, আমি জানি না সংখ্যাটা আপনি বলতে পারবেন এখন কত বেড়েছে, 48 ঘন্টায় 2.5 কোটি গুনে উঠতে পারবেন আপনার লোকজনেরা? এখনো পর্যন্ত কত গুনতে পারলেন? নমস্কার সুমনবাবু, আপনার প্রশ্নের উত্তরে আমি জানাই যে আমি এতটা প্রত্যাশা করিনি। আমি যখন 2024 সালের 12ই ডিসেম্বর কলকাতায় এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করব, 6ই ডিসেম্বর 2025, তখন আমার এটুকুই ইচ্ছা ছিল, বা বাবরি মসজিদ প্রতিষ্ঠিত ছিল ভারতবর্ষের উত্তরপ্রদেশের অযোধ্যা নামক জায়গাতে। সেটা যখন 1992 সালের 6ই ডিসেম্বর ভেঙে ফেলা হয়েছিল, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন পিবি নরসিংহ রাওজি, এবং দিনের আলোতে কিছু কর সেবকরা, মুরলীমোহন যোশী এবং LK আদবানিজির মদতে সেই কর সেবকরা, না সেই ইতিহাস আমরা জানি, কিন্তু আমি বলছি আপনি তো মানে নিজে কি ইতিহাসে নাম তুলতে এই উদ্যোগটা নিলেন, যে ওই ইতিহাসের সমান্তরাল ইতিহাস আপনি মুর্শিদাবাদের ইতিহাসে নিজের নামটা প্রতিষ্ঠিত করবেন? আমি এইরকম কিছু ভাবিনি যে আমার নাম ইতিহাসে তুলতে হবে, বা আমার নাম ইতিহাসে উঠে যাবে, বা এত পরিমাণ আর্থিক সাহায্য, বা এত ইট, পাথর, বালি, সিমেন্ট, রড, এত তাড়াতাড়ি মানুষ এত আবেগপ্রবণ হয়ে আমার ডাকে সাড়া দিয়ে এইভাবে যে গোটা রাজ্য থেকে, এমনকি রাজ্যের বাইরে ঝাড়খণ্ড,
অন্যান্য জায়গা থেকেও এইভাবে আর্থিক সাহায্য আসবে। এমনকি আমার কাছে লাগাতার গত দুদিনে কাতার, সৌদি আরব, বাংলাদেশ এসব থেকেও ফোনে যোগাযোগ করা হয়েছে ব্যাংকের টাকা ঢোকানোর জন্য। কিন্তু ব্যাংকের ম্যানেজার বা চিফ ম্যানেজার SBI এর সঙ্গে আজকে বিকেল 5টার সময় আমি কথা বলেছি। তাতে ওনারা বলছে কালকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে আমার ওই যে ট্রাস্ট, সেই ট্রাস্টের জেনারেল সেক্রেটারি হিসাবে আমাকে, যেখানে আদার কান্ট্রি থেকে এই ব্যাংকে টাকা আসতে পারে, ওদের কিউ একটা সিস্টেম আছে সেটাকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য। তো আমি ম্যানেজারের সাথে কথা বলে কালকে আমি একটু থাকবো না, লোকালয়ে বুঝতে পেরেছি। মানে এত টাকা ঢোকানো ব্যাংকের ম্যানেজার বা আপনিও খুব স্বাভাবিকভাবেই অভ্যস্ত নন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখনো আপনার দল তৈরি হয়নি। আপনার হেলিকপ্টার এজেন্সির সঙ্গে, আমি ভুল বললে আপনি আমায় সংশোধন করে দেবেন, যে হেলিকপ্টার এজেন্সির সঙ্গে কথা হয়ে গেছে এবং ধরুন আপনি রাজ্যে রাজ্যে সেই হেলিকপ্টার করে ঘুরবেন, জেলা সফর করবেন, প্রচারে যাবেন, আপনি ঠিক করে নিয়েছেন। আমি বলছি এ রাজ্যে একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা সফরে হেলিকপ্টার ব্যবহার করেন, তারপর আপনি করবেন। আপনার 8 জন ব্যক্তিগত সিকিউরিটি আগামীকাল হায়দ্রাবাদ থেকে কলকাতায় এসে পৌঁছবেন, এ রাজ্যে এসে পৌঁছবেন। গত 72 ঘন্টায় তাহলে হুমায়ুন আপনার জীবনযাপনটাও অনেকটাই পাল্টে গেল। আপনার জ্ঞাতার্থে জানাই, অলরেডি হায়দ্রাবাদ থেকে 8 জন প্রাইভেট সিকিউরিটি উইথ আর্মস নিয়ে 1 ঘন্টা আগে কলকাতা বিমানবন্দরে ল্যান্ড করেছে। তারা অলরেডি সেই সিকিউরিটিরা রাজ্যের ডিজিপির সঙ্গে যোগাযোগ করছে এবং এসপি মুর্শিদাবাদ কে সানিরাজের সঙ্গেও যোগাযোগ করছে। তারা আমার সিকিউরিটি হিসাবে কাল থেকে নিয়োগ হবে। আমি যেহেতু খুব সকাল সকাল বেরিয়ে যাব আমার জেলা থেকে, ওনারা হয়তো রাত্রি 12টা-1টায় আমার বাড়িতে আসবে। তারপরে আমি মুভমেন্ট করব যখন, তখন আমার যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের 3 জন সিকিউরিটি আছে, তারা বাকি 8 জন আমার সঙ্গে অ্যাক্টিভেট থাকবে, আমার সঙ্গে যোগ দেবে। এটা হচ্ছে বিষয়। পাশাপাশি আপনি সেকেন্ড পয়েন্ট যেটা বললেন, হেলিকপ্টার অনুসরণ করতে পারছি না। হেলিকপ্টার জিজ্ঞেস করলাম। হ্যাঁ, দেখুন, গত 1.5 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব যেভাবে আমার সঙ্গে প্রতি পদে পদে আমাকে হেয় প্রতিপন্ন বা আমার কোনো কথার গুরুত্ব না দেওয়া বা আমার সামান্য 2টো বিধানসভার ব্লক সভাপতিদের পরিবর্তন না করা বা আমার সঙ্গে দিনের পর দিন মিথ্যাচার করা, সর্বোচ্চ নেতা তারা আমার সঙ্গে শুধু কাজের সময় কাজ ফুরালে পাঁজি, গোটা আমার সঙ্গে না, গোটা মুসলিম সমাজের সঙ্গে এই ধরনের আচরণ। 3rd টাইম যখন 2021-এ মুখ্যমন্ত্রী হয়েছেন তখন থেকে আমি লক্ষ্য করেছি। কারণ 2nd টাইম যেটা 16 থেকে 21 আমি ছিলাম না, আমাকে বহিষ্কার করা হয়েছিল 2015 সালের 25শে ফেব্রুয়ারি। কাজেই আমি 2020 সালের 6ই আগস্ট আবার নেত্রীকে অনুরোধ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুনয় করে আমি এই দলে প্রবেশ করেছিলাম। তো আমাকে লোগো দিয়েছিল, আমি জিতেছি, মানুষ ভোট দিয়েছে। সে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট হতে পারে, সে তৃণমূল কংগ্রেসের ক্রেডিট হতে পারে, এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু আমি জেতার পর থেকে ন্যূনতম কোনো কথা আমার শোনা হয়নি। আমার বিধানসভায় কোনো অ্যাডিশনাল ফান্ড দেওয়া হয়নি। সেই জন্যই আপনি দেখিয়ে দিতে চাইছেন যে শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী না, আমিও হেলিকপ্টারে, আমিও চপারে উঠতে পারি এবং সমান্তরালভাবে আমিও প্রচার করব। মানে কোথাও একটা আপনারই ভাষায় কোট অ্যান্ড কোট যে অবহেলা আপনাকে করা হয়েছে, যে আপনার মর্যাদা দেওয়া হয়নি, আপনি হেলিকপ্টারের মাধ্যমে মানে সেটাও একটা বার্তা দিতে চাইছেন। এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আমি একেবারেই করে নিই, যেহেতু দূরত্বর একটা সমস্যা আছে। সেটা হচ্ছে আপনি কালকেই ঘোষণা করেছেন যে আপনি মিমের সঙ্গে জোট করছেন। আপনার সিকিউরিটি অফিসাররাও সব হায়দ্রাবাদ থেকে আসছে। আমি বলছি কোথাও কি মানে হায়দ্রাবাদের ওপর খুব বেশি ভরসা করছেন? মানে মিমের মতো এজেন্সিও বেছেছেন হায়দ্রাবাদ থেকে? কলকাতাতেও তো পেশাদার এজেন্সি ছিল, সুরক্ষা দিতে পারতেন সেখান থেকে। কলকাতার যারা ছিল তাদের যে কথাবার্তা বলা হয়েছিল গত 2 দিনে, যখন আমাকে দিনের পর দিন আদার্স স্টেট থেকে
জানে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, ডাইরেক্টলি আমাকে অনেক বাজে কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে বাবরি মসজিদ তৈরি করার আগেই আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে, এই ধরনের হুমকি দিচ্ছে। তখন আমাকে স্বাভাবিকভাবে আমার সিকিউরিটির প্রশ্নে রাজ্য সরকারের যে 3 জন সিকিউরিটি আছে, তো সেই সিকিউরিটি এখনও ওঠায়নি। আমি নিশ্চয়ই রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞতা জানাবো মুখ্যমন্ত্রীকে বা পুলিশ মন্ত্রী হিসাবে, যেহেতু আমার সিকিউরিটি উড্র হয়নি। তাছাড়া এখানে আমাদের থেকে অনেক যাদেরকে কোনো টার্গেটেই নেই, একসময় জাকির হোসেন টার্গেট হয়েছিল, বেঁচে গিয়েছে প্রাণে, তার যে সিকিউরিটি বলয় আছে, খলিলুর রহমান এমপি তার যে সিকিউরিটি বলয় আছে, এমনকি কংগ্রেসের হলো। আমি বলছি, আমি শুনলাম যে আপনি কেন্দ্রীয় সরকারের কাছেও সেন্ট্রাল ফোর্স চেয়ে সেই সিকিউরিটি চেয়েও আজকে আবেদন করেছেন। আপনি কেন্দ্রীয় বাহিনী চেয়েও আবেদন করেছেন নিরাপত্তার জন্য? আছে, লাইভ থ্রেড আছে, তো সেই হিসাবে আমাকে আমার বেঁচে থাকতে হবে। উপরওয়ালা বাঁচাবে, উপরওয়ালা যদি আমাকে টেনে নেয় বা আমার ইন্তেকাল হয়, আমি হাসি মুখে সেই মৃত্যু বরণ করব। না, অবশ্যই আপনি সুস্থভাবে, আমরা প্রত্যেকে চাই আপনি সুস্থভাবে বেঁচে পড়তে থাকুন। কিন্তু আমার প্রশ্ন হুমায়ুন, আপনি কি কেন্দ্রীয় সরকারের কাছেও আবেদন করেছেন সিকিউরিটির জন্য, সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটির জন্য? না, আবেদন এখনো করিনি, মৌখিকভাবে বলা হয়েছিল, কিন্তু ওনারা বলেছে, কোনো একজন মুর্শিদাবাদ জেলার পুলিশ আধিকারিক বলেছে যে আইবি দিয়ে আপনার ব্যাপারটা দেখা হচ্ছে, আইবি যদি সঠিক রিপোর্ট থাকে তাহলে আপনার সিকিউরিটির ব্যবস্থা করা হবে। তা বলেছি ঠিক আছে, আপনারা দেখুন, ওনাদের উপরে আমার ভরসা আছে, আস্থা আছে, ওনারা এখান থেকে আমি একটা রাজনীতির প্রশ্নে আছি হুমায়ুন, সেটা হচ্ছে 2021-এ মিম এ রাজ্যে বিশেষ সুবিধে করতে পারেনি, তার কারণ বলা হয় তাদের কোনো লোকাল ফেস ছিল না। এবার কি আপনি সেই ফেস? আমি দেখছিলাম আপনি বলছিলেন, আজকেই বোধহয় বলছিলেন যে আপনার মিমকে দরকার নেই, মিমেরই আপনাকে দরকার। তো আপনাদের জোটটা কি মানে মোটামুটি ঠিক হয়ে গেছে? দেখুন, এই ব্যাপারে আমি আপনাকে এক্ষুনি কিছু বলবো না। একজন মিমের মুখপাত্র কোনো মিডিয়ায় রিয়াকশন দিয়েছে যে উনি নাকি আমাদের মতো ব্যক্তির সঙ্গে ওনার দল কোনো রকম সম্পর্ক রাখতে ইচ্ছুক নয়। আমার কাছে যা তথ্য আছে, সেই ব্যক্তিরই কোনো গুরুত্ব আজকের দিনে আসাদুল্লাহ ওয়াইসি সাহেবের কাছে বা তার দলের নেতৃবর্গের কাছে ওনার কোনো গুরুত্ব নেই, অথচ উনি কারো কথায় আমাকে এই ধরনের কথা বলেছে। সময় কথা বলবে কে কার সঙ্গে থাকবে, আমার সঙ্গে কে থাকবে, আমি কার সঙ্গে থাকব। 22 তারিখের পরে আপনি পরিষ্কারভাবে রাজ্যের মানুষকে, দেশের মানুষকে, ভারতবর্ষের রাজনৈতিক সম্মানীয় ব্যক্তিবর্গকে আমি ওপেন করে দেব যে আমার আগামী দিনে কর্মসূচি। হ্যাঁ হুমায়ুন, কিন্তু আপনি বলেছিলেন এর আগে যে এমএলএ পদটা, যে আপনি নৈতিকতার একটা উদাহরণ রেখে বিধায়ক পদটা ছেড়ে দেবেন। আমি বলছি তারপরে আপনি জানালেন যে বিধায়ক পদ আপনি ছাড়ছেন না। এটা তো নিজের অবস্থানেই আপনি একটা বদল করলেন। আমি বিধায়ক পদ 17 তারিখেই ছেড়ে দেবো বলেছিলাম। 17 তারিখে বিধানসভায় একটা স্ট্যান্ডিং কমিটি, একটা না দুটো, আমি পাওয়ার কমিটিতে আছি, যেখানে মেটিয়াবুরুজের এমএলএ আব্দুল খালেক মোল্লা চেয়ারম্যান পাওয়ারে, আর আমি আছি পিএলডি চেয়ারম্যান। পিএলডিতে 20 জন মেম্বার, পাওয়ারে 15 জন মেম্বার নিয়ে পাওয়ার কমিটি, আর 20 জন মেম্বার নিয়ে আমার পিএলডি কমিটি। আর একটা বড় কমিটি আছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি, যেখানে ওই সুমন কাঞ্জিলাল চেয়ারম্যান আছে আলিপুরদুয়ারের। তো আমার ওই কমিটিতে 12 জন বিজেপির বিধায়ক আছে। আমি ওই দিনকে মিটিং করে তারপরেই দুপুরের পরে আমার বিধায়ক পদ আমি মাননীয় স্পিকার সাহেবের ঘরে গিয়ে রিজাইন করে দিতাম। কিন্তু আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে তারা আমাকে প্রবল আপত্তি জানাচ্ছে যে আমরা ইউসুফ পাঠানকে আপনার কথায় ভোট দিয়েছি, তাকে খুঁজে পায় না, তার কাছে একটা সার্টিফিকেট পায় না, একটা কোনো স্কলারশিপে সই করতে গেলে পায় না, আধার কার্ডের কোনো সংশোধন নাম ঠিক করতে গেলে পায় না, আপনি আমাদের সব কিছু করেন, তো এখন আপনি সাসপেন্ড হয়েছেন, তা কি আছে, আপনি বিধায়ক পদটা রাখেন, আপনি আগামী দিনে যখন আবার
ভোটে দাঁড়াবেন তখন আবার অতএব 17 তারিখ আপনি বিধায়ক পদ ছাড়ছেন। আমি এবার সরাসরি আপাতত আমার শেষ প্রশ্ন করব আপনাকে, আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনাকে নিয়ে একটা বিচিত্র টানাটানি শুরু হয়েছে। তৃণমূল বলছে যে অবধারিতভাবে আপনার পেছনে বিজেপি রয়েছে, বিজেপি বলছে একেবারে এটা পুরো মক ফাইট হচ্ছে, আপনি তৃণমূলের হয়েই কাজ করছেন। কিন্তু একটা কথা আপনি মানবেন যে আপনি সফলভাবে দল করলে আর সেই দল যদি ভোটে ভালো ফল করে তাহলে সব থেকে লাভবান হবে বিজেপি, তার কারণ মুসলিম ভোট ভাগ হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাংকে ধাক্কা লাগবে। কিন্তু আমি উল্টো দিক থেকে আপনার কাছে আসব, যে মুসলমানরা বিজেপিকে হারাতে চায় তারা তৃণমূলকে ভোট না দিয়ে আপনার দলকে দেবে কেন? দেখুন, মুসলমানরা বিজেপিকে যেমন ক্ষমতায় আসতে দিতে চায় না, তেমনি আজকের দিনে মমতা ব্যানার্জিও বিজেপির থেকে কোনো অংশে তার যে চালচলন, তার যে কার্যকলাপ, তার যে রাজ্য সরকার ক্ষমতা পেয়ে যেভাবে জগন্নাথ মন্দির থেকে শুরু করে শিলিগুড়িতে মন্দির বানানো, বছর বছর মানে 10,000 দিয়ে শুরু করেছিল 2018 সালে, আজকে 2025 সালে এসে 1,10,000 করে দুর্গাপুজোর অনুদান, তারপরে কার্নিভাল করা, তারপরে অল যেভাবে তিনি হিন্দু তোষণ করে যাচ্ছেন। একদিকে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু, আবার মমতা ব্যানার্জি ঠিক এই শুভেন্দু অধিকারীদের কাউন্টার করতে গিয়ে শুধু হিন্দুত্ব চালাচ্ছে। তা আমার সোজা কথা এটা, কে কাকে ভোট দেবে, কে হারবে আর কে ক্ষমতায় চলে আসবে সেটা বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে ভোটের ইভিএম মেশিনে। তাতে গুজরাটে 25 বছর ধরে বিজেপি ক্ষমতায় থাকলে সেখানকার 18-19% মুসলমানদের যখন বেঁচে আছে, তা এখানে শুধু জুজুর ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ভয় দেখাবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। বিজেপি বাঘ না ভাল্লুক? দেশ চালাচ্ছে, 19টা রাজ্য চালাচ্ছে, উড়িষ্যা চালাচ্ছে, আসাম চালাচ্ছে, ছত্তিশগড় চালাচ্ছে, রাজস্থান চালাচ্ছে, উত্তরপ্রদেশ চালাচ্ছে, মধ্যপ্রদেশ চালাচ্ছে। তা বিজেপি যদি বাংলাতে চলে আসে তার জন্য কি মুসলমানরা মরে যাবে? আমি মুসলমানদের হয়ে ব্যাটিং করব। আমি বলছি বাংলার মুখ্যমন্ত্রী যেই হোক আগামী দিনে, আমরা মুসলমানদের কাছে আপিল করব, আবেদন করব যে আপনারা বেশি বেশি করে মুসলমান এমএলএ নির্বাচিত করে বিধানসভায় পাঠান। আমি নিজে বিরোধী দলের নেতৃত্ব দেব এবং মুখ্যমন্ত্রী যিনি হন তার কাছে বাংলার সহ মুর্শিদাবাদের উন্নয়ন, মানে গোষ্ঠীগতভাবে আপনি কিং মেকার হতে চাইছেন। আমি বলছি খুব ইন্টারেস্টিং, তার কারণ আপনি তো এর আগে বলেই দিয়েছেন যে ডিরেক্ট বিজেপির মুখ্যমন্ত্রী এলে তাকে ওয়েলকাম করবেন। সরকারি দলের প্রতিনিধি প্রদীপ্ত মুখোপাধ্যায়কে আমি পোডিয়ামে যেতে বলবো, আপনি সঙ্গে থাকুন হুমায়ুন প্লিজ। যে দেখুন, এতদিন 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুটো স্তম্ভ ধরা হচ্ছিল, যে মহিলা ভোট ব্যাংক এবং সংখ্যালঘু ভোট ব্যাংক। আগের সবকটা স্তরে সবকটা নির্বাচনে সংখ্যালঘু ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি হুমায়ুনও মানবেন যে একেবারে বিশ্বস্ত থেকেছে টানা 14 বছর ধরে। 2011-র পর থেকে মুসলিম প্রধান এলাকায় তৃণমূলের জয়ের মার্জিন কিন্তু দেখবেন আপনারা ক্রমশ বেড়েছে এবং সেটা গোটা রাজ্য জুড়ে। হুমায়ুন কবির সেই অটুট ভোট ব্যাংককে কোনো দাঁত ফোটাতে পারবেন আমি জানি না, সেই প্রশ্নটা উঠছে মূলত তার কারণ হচ্ছে ভিজুয়ালস। যে মন্দির শিলান্যাসের দিন যে জনসমাগমটা হয়েছে সেটা নিঃসন্দেহে অনেককে বিস্মিত করেছে। আমার পরের বক্তা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি প্রদীপ্ত মুখোপাধ্যায় কি বলছেন? না দেখো দাদা, আজকে আইরনিটা তোমাকে বুঝতে হবে। তোমার একটা ছোট্ট প্রশ্ন ছিল যে কেউ কেউ বলছে, বিশেষ করে তৃণমূল বলছে আপনি বিজেপির স্টুজ হয়ে কাজ করছেন, এই প্রশ্নটা তোমার মধ্যে ছিল। আর তার উত্তরটা দেখো, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুভেন্দুদের সঙ্গে শুধুমাত্র হিন্দু হিন্দু খেলছে, হিন্দু হিন্দু খেলছে, অর্থাৎ ন্যারেটিভটা কোথাও পাল্টে গেল। কিরকম ভাবে এযাবৎকাল একটা শ্রেণীর মানুষ, বিজেপি শ্রেণীর মানুষ, তারা বললো যে মুসলিম মুসলিম করে যাচ্ছে, মুসলিম মুসলিম করে যাচ্ছে, আবার এইখানে হিন্দু হিন্দু করে যাচ্ছে। পয়েন্ট টু বি নোটেড। সেকেন্ড পয়েন্ট যেটা দেখবে, বিজেপি বাঘ না ভাল্লুক? এত রাজ্যে শাসন চালাচ্ছে, এত রাজ্যে শাসন চালাচ্ছে, ইঙ্গিত কোথায়? বুঝতে অসুবিধা হবে হুমায়ুন কবিরের ইঙ্গিত কোথায়? যে আমরা ভারতের রাষ্ট্র, যেটা দিয়ে শুরু করছি, সংবিধানের যে মূল মন্ত্র উই দ্য পিপল,
এই উই দ্য পিপলের কনটেক্সটে যখন আমরা সেকুলারিজম বলি, আমাদের এখানে কিন্তু ফ্রেঞ্চ টাইপের সেকুলারিজম নেই বা আমেরিকান প্যাসিভ সেকুলারিজম নেই। আমাদের এখানে যেটা আছে প্রিন্সিপাল ডিস্ট্যান্স সেকুলারিজম। এই যে প্রিন্সিপাল ডিস্ট্যান্স সেকুলারিজম, যেটা রেসপেক্ট ফর অল করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্ষেত্রে প্রদীপ্ত তুমি মানবে যে সেইটাই যদি করা হতো এখানে বিতর্কই হতো না। তুমি বললে হিন্দু হিন্দু, আমি বলছি হিন্দু হিন্দু আর মুসলমান মুসলমান করাটাই হচ্ছে সমস্যা। কেউ মানুষ মানুষ করে না। এইখানে আমাদের প্রশ্ন, ঠিক এই মানুষ মানুষটা করে কোথায় জানেন তো? গতকালকে যে আমরা প্রেস রিলিজটা করলাম, যেটা দিল্লি থেকে শতাব্দী দি এবং আমাদের আরেকজন ইয়ে করলেন, সেটা নিয়ে আমরা আজকে ডিবেট দেখতে পাচ্ছি না। আমরা ডিবেট দেখতে পাচ্ছি না যে 56,000 কোটি টাকা 100 দিনের কাজের জন্য আমাদের বাকি রয়েছে, সেটা নিয়ে যখন আমরা পার্লামেন্টে আলোচনা করতে চাইছি। আমাদের এখানে রাজ্যে যখন প্রায় 1.5 লক্ষর বেশি গত 14 বছরে কোম্পানি বেড়েছে, সেটা নিয়ে যখন আমরা ডিবেট করতে চাইছি, নির্মলা সীতারামন যখন দিনের পর দিন একটা অন্যায় ভাষ্য পার্লামেন্টে দিয়ে যাচ্ছে, সেটা নিয়ে আমরা বাংলায় ডিবেট করতে পারছি না। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটা জনসমক্ষে বারবার তুলে ধরছি। এবং দেখো, আমরা রাম জেঠমালানির কথাটা আবার সেকুলারিজমে ফিরে আসি। 2015 সালে পার্লামেন্টে বিখ্যাত রাম জেঠমালানির বক্তব্যটা তোমার মনে আছে? সেকুলারিজম তোমার লাস্ট বাক্যটা কি শুনলে? 1.5 লক্ষর বেশি কোম্পানি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। এবার তুমি দেখে নেবে কর্পোরেট অ্যাফেয়ার্স। আচ্ছা, কর্পোরেট অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। কতজনের কর্মসংস্থান হয়েছে দেখি মানুষের অভিজ্ঞতার সঙ্গে মেলে কিনা। আমরা, তোমরা দেখেছো উন্নয়নের পাঁচালী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। সেই উন্নয়নের পাঁচালী তোমরা একবার ভালো করে পড়ে নেবে। আমরা তো লক্ষ্মীবার এখনো পালন করি, আমাদের লক্ষ্মীবার দিনের পর দিন করে আসে, আমাদের আলাদা করে হিন্দু করতে প্রমাণ করতে হয় না। ফলে সেটা উন্নয়নের পাঁচালীটা পড়ে নেবে। দেখো, তাহলে মহাকাল মন্দির বা তোমার দীঘার মন্দিরের সঙ্গে হিন্দুত্বের কোনো, আবারও বলছি যে আমরা যে প্রিন্সিপাল ডিস্টেন্সের কথা বলছি সেকুলারিজমে, সেখানে স্টেট ক্যান এড অল রিলিজিয়ন। এটা আমার কথা নয়, এটা যে কোনো সেকুলারিজমের বই তুমি পড়ে নাও, বিখ্যাত বিখ্যাত বই। আমি আমার বই পড়তে হবে না, আমি একটাই মোটা বই পড়তে খুব ভালোবাসি, সেটা হচ্ছে সংবিধান। যেখানে রাষ্ট্র কোন ধর্ম প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে দেয় না। যে ডিবেটটায় 1948 আমি কিচ্ছু মিস করছি না, জওহরলাল নেহরুর সময় থেকে এই ডিবেটটা চলছে। জওহরলাল নেহরুর আগে চলে যাচ্ছে, একটু আগে 3 ডিসেম্বর, এটাও তো ডিসেম্বর চলছে, শীত পড়লে কারুর মাথা খারাপ হয়ে যায়, সেই শীতের কথা বলছি না, আমি বলছি 3 ডিসেম্বর 1948 ড্রাফট আর্টিকেল 19। সেইখানে তাজমুল হোসেন কি বলছেন তোমার মনে আছে? তাজমুল হোসেন যিনি বিহার থেকে এমপি হয়েছিলেন, একজন ব্যারিস্টার ছিলেন, সেই তাজমুল হোসেন বলছেন যে আমাদের সবাইর এক ধরনের ড্রেস পরতে হবে, অর্থাৎ এক ধরনের ইউনিফর্ম সিভিল কোডের কথা বলছিলেন তিনি। কিন্তু সেইখানেই এই মৌলানা হাসরাত মোহানি, তার কি উত্তর ছিল তোমার মনে আছে? মৌলানা হাসরাত মোহানির উত্তর ছিল যে ভাই দেখো, তাহলে তুমি তোমার নামটা আগে চেঞ্জ করো, তুমি তোমার নামটা চেঞ্জ করো। অর্থাৎ ভারতে সর্বধর্ম সমন্বয় প্রথম দিন থেকে ছিল, আছে, থাকবে। এবং মন্দির উদ্বোধনে যেতে চেয়েছিলেন রাষ্ট্রপতি, জওহরলাল বাধা দিয়েছিলেন। সেখানে আজকে 2000 এই দশকের রাজনীতি হচ্ছে সরকারি টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে। আমি মনে করি সংবিধান বিরোধী। আমি তোমাকে ওই কারণেই বললাম স্টেট ক্যান এড অল রিলিজিয়ন। এইটা আমাদের সংবিধানের ডিবেটের কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? না না, এসেন্স অফ ল, আমার এসেন্স অফ ল অন্য কথা। আমি ডক্টর রাজেন্দ্র প্রসাদের সেই জওহরলালের আটকানোতে বিশ্বাসী, যিনি সোমনাথ মন্দির উদ্বোধনে দেশের সংস্কারের পর দেশের রাষ্ট্রপতিকে যেতে দেননি। আবারও বলছি, তারপরে তোমার মনে আছে যে বলেছিলেন সব ধর্মের সঙ্গে সমদূরত্ব রাখতে হবে। এইটা স্পিরিট অফ কনস্টিটিউশন। একটা স্পিরিট অফ কনস্টিটিউশন তুমি বললে, আরেকটা তুমি মিস করে আছো। তোমার আমার করের টাকায় মন্দির তৈরিকে সমর্থন করতে পারি না, পারবো না। আমি শেষ করে দিই, যতদিন বাঁচবো। প্লিজ শেষ করে দিই। তারপরেও তোমার মনে আছে শিবের মাথায় কিভাবে আমি ফুল ফেলছি? আবার তোমার মনে আছে 19 সালের ইলেকশনের পরে কিভাবে সরকারি টাকায় আমি রেড কার্পেট বিছিয়ে কেদারনাথের মন্দিরে গিয়ে ধ্যান করছি? সে সব তোমার নিশ্চয়ই মনে আছে। থ্যাংক ইউ ফর রিমেম্বারিং দ্যাট। দেখো, আমরা রাম জেঠমালানির বক্তব্য তুমি ক্লোজ করো। আমরা সেকুলারিজমকে মানি, যেটা ব্লাইন্ড ফেথের এগেইনস্টে রিজনকে দেবে, কনসায়েন্সকে দেবে। আমরা সেই সেকুলারিজমকে বিশ্বাস করি। আমরা সেই সেকুলারিজমকে বিশ্বাস করি যেটা এডুকেশনকে গুরুত্ব দেবে ইলিটারেসির বদলে।
আমরা সেই সেকুলারিজমকে বিশ্বাস করি যেটা আমাদের সায়েন্সকে গুরুত্ব দেবে, নাকি ওই কে ছিল পতাকা নিয়ে পা উড়ে উড়ে এসেছিল, কার নাক কেটে গেছিল, সেই সায়েন্সে আমরা বিশ্বাস করি না। ফলে আমাদের পরিষ্কার কথা, আমরা অন্ন বস্ত্র বাসস্থানের রাজনীতি করি এবং সেইখানে আমরা মানুষের যে আবেগ সেটাকে সমান সম্মান দেওয়ার একটা চেষ্টা করি। আমার ভাল লাগতো, ও ক্লাসের পড়ানোর মতো করে বোঝাচ্ছিল, আমি বুঝতে পারলে ভাল লাগতো যে ইমাম মুয়াজ্জেমদের ভাতার টাকাটা আমি এইখানে গরিব মানুষের জন্য স্কুল এবং সেই স্কুলের টিচারের বন্দোবস্ত করলে। হ্যাঁ, সংবিধানের কোথায় বলা আছে তো, আমি বলছি দয়া করে বের করে দেখে নিন 27 নম্বর ধারা, সেখানে পরিষ্কার বলা আছে হ্যাঁ যে আমাদের সেকুলার দেশে কোনো একটা নির্দিষ্ট ধর্মের আচার আচরণের জন্য সাধারণ মানুষকে কর দিতে বাধ্য করা যাবে। একদম ঠিক বলেছেন। আমাকে শেষ করতে দিন, তাহলে আপনি আমাকে শুধু বলুন যে কোথায় বাধ্য করা হয়েছে। আরে আমাকে শেষ করতে দিন না। তা আমি যে করের টাকা দিচ্ছি, ইনকাম ট্যাক্স থেকে দিই বা জিএসটি থেকে দিই, সেই টাকা তো রাজ্য পাচ্ছে। আমার টাকাটা সেটা তো মানুষের কাছেই ব্যবহার হচ্ছে, কে অনুমোদন দিয়েছে? সেটা কি মানুষের কাছে ব্যবহার হচ্ছে না স্যার? আমার প্রশ্নটা উত্তর আপনি দিন। এই প্রশ্নটা আপনি বারবার করেছেন, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে মানুষের কাছে কি ব্যবহার হচ্ছে না। কথা বলিনি, আমাকে একটু বলতে, আর একটা কথা বলতে দিন। আপনি কোম্পানির সঙ্গে সঙ্গে চমকাচ্ছেন কেন? রোজ ভ্যালি কোম্পানি না, সারদা কোম্পানি না, রোজ ভ্যালির কতশো কোম্পানি আছে, 365 মানে আপনারা এমন একটা উদাসীন রাজনীতির মধ্যে যাবেন, পশ্চিমবঙ্গবাসীকে বারংবার দেখাবেন যে দেখো কত খারাপ কত খারাপ কত খারাপ, ভালো দেখাতে পারেন না। মানে আপনাদের কাছে কি সবথেকে বড় হচ্ছে টিআরপিটা? আমি বলছি, আমি তরুণকে পোডিয়ামে যেতে বলবো। আমি বলছি যে ও সত্যি বলছে যে ভালো দেখাতে হবে। আমি বলছি দেখানোর কাজটা তো আমাদের নয়। হ্যাঁ, আমি বলছি আয়নাটা তুলে ধরার কাজটা আমাদের। 1 2 হচ্ছে যে আমরা তো সেই সেকুলারিজমে বিশ্বাস করব যেটা রেড রোডের ওপর থেকে, সেই জমায়েত থেকে রাজনীতির কথা যেদিন হবে না। পাশাপাশি আবার হিন্দু তোষণ এবং মুসলমান তোষণ যে রাজনৈতিক দল যে রাজ্যে করুক না কেন, আমার তীব্র এবং তীব্রতম প্রতিবাদ থাকবে। আমি বলছি দেখুন, বিজেপির নেতা নেত্রীরা বলছেন বটে যে হুমায়ুন কবির এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসলে একই দিকে গোপনে একই সঙ্গে কাজ করছেন এবং পুরোটা নাকি রাজনৈতিক নাটক। কাল দেখছিলাম সবাই সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিচ্ছেন, কিন্তু মানুষ কি সেটা বিশ্বাস করছে? দিনের শেষে ফ্যাক্ট রিমেন্স, হুমায়ুন এখনও এই অনুষ্ঠানে আছেন, হুমায়ুন কবিরের দল যত শতাংশই মুসলিম ভোট কাটুক না কেন সেটা তৃণমূলের যাবে এবং লাভটা পেয়ে যাবে বিজেপি। ঠিক যেমন বিহার বা অন্যান্য রাজ্যে মিমকে বিজেপি ব্যবহার করে বলে অভিযোগ, এখানেও হুমায়ুন কবিরকে অন্তরাল থেকে বিজেপি নামিয়েছে। আবার পরের বক্তা তরুণজ্যোতি মানবে। সুমনদা, এখনই উই দ্য পিপলের কথা হচ্ছিল, উই দ্য পিপলে যখন কথা হচ্ছিল আমার মনে পড়ে যাচ্ছিল নদিয়া, আমার মনে পড়ে যাচ্ছিল কালিয়াচক, আমার মনে পড়ছিল দেগঙ্গা, আমার মনে পড়ছিল 2016 মালদা, আমার বাদুড়িয়া 17 মনে পড়ছিল, আমার 18-19 রামনবমীর ওপর অ্যাটাক মনে পড়ছিল, আমার 20 সালে হনুমান জয়ন্তীর ওপর অ্যাটাক মনে হচ্ছিল, আমার কাজীপাড়া 23 মনে হলো, আমার আসানসোল আবার 18 মনে পড়লো, রিষ্যা 2023 মনে পড়লো, মোথাবাড়ি মনে পড়লো, আমার মালদার হরগোবিন্দ দাস, চন্দন দাস মনে পড়লো। এরা উই দ্য পিপল ছিল না? ও, তোমার 2002 এর গুজরাট মনে পড়লো না? এত বড় তালিকাটা বললে। গুজরাট যেমন মনে পড়লো, আমার তো আমার সবরমতী ম্যাসাকারটাও মনে পড়লো, মুজফফরনগর মনে পড়লো না। তো উই দ্য পিপল না। উই দ্য পিপল সেকুলারিজম মানে হিন্দুরা বাদ, হিন্দুরা তো এক্সিস্টই করে না, হিন্দুরা একটা মিথ, হিন্দুদের অস্তিত্ব নেই তো, মরতেই পারে, হিন্দুরা জন্মেছে মরার জন্য। আমার হিন্দু, পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম রাজনীতির কথা হচ্ছে না, মনে করাই সম্বন্ধে আজকে ইতিহাসের চর্চা দরকার আছে। 2009 সাল বামফ্রন্টে যাওয়ার সময় বামফ্রন্ট বুঝতে পারলো আমরা যাচ্ছি, আনলো কি মুসলিম ওবিসি, মানে রিলিজিয়াস রিজার্ভেশন ইন দ্য গাইজ অফ ওবিসি, মুসলিম ওবিসি আনলো 2009-এ। 2011-তে এই সরকার আসলো, এটাকে অ্যাক্ট পরিণত করলো। 2012 সালে ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা শুরু হলো, যেটা মামলা করেছিলাম আমরা। মামলা করাকালীন সেটা যখন স্টে হলো, এখন পবিত্রতা বলবে আমার বরাবর, ওটা তো এখন দেয় ওয়াকফ বোর্ড। কি করে দেয়? 500 কোটি টাকা 2013 সালের অক্টোবরে, তোমার মানে এবিপির বিভিন্ন আর্কাইভ দেখে নাও, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল 500 কোটি টাকা ওয়াকফ বোর্ডকে দেওয়া হবে ইমাম মুয়াজ্জেম ভাতা দেওয়ার জন্য। 2017 সালে বিসর্জন বন্ধ হয়ে গেছিল, কারণ কি? মহরম আছে, মহরম আর বিসর্জন আর অসুবিধা হতো। 2019 ভাটপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে 5টা বাচ্চা ছেলে বললো জয় শ্রীরাম, উনি গাড়ি থেকে নেমে গেলেন, গালাগালি দিচ্ছে, জেলে পাঠানো হলো। ভারতবর্ষ দেখলো পশ্চিমবঙ্গের বুকে জয় শ্রীরাম বলার জন্য গালাগালি হয়। হিন্দু মুসলমান রাজনীতি সেদিন থেকে শুরু হলো। মুসলমানরা আজকে কথা হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক, বারবার শুনলাম কথাটা আমি। আমি বলছি তরুণ, যেরাম যে জোরের সঙ্গে, যে জোশের সঙ্গে তুমি ইমাম মুয়াজ্জেম ভাতার বিরোধিতা করছো, সেই এক জোশের সঙ্গে পুরো পুরোহিত ভাতারও
বিরোধিতা করো, সরকারি সাধারণ মানুষের স্কুলের কাজে লাগানো হোক। দিয়ে মানুষের উপকার হয় না, পুরোহিত ভাতা দেওয়ার দরকার নেই। মমতা যখন বুঝতে পারলেন ইমাম ভাতা দিচ্ছি, পুরোহিত ভাতা দিতে হবে, 2020 থেকে ভাতা চালু করলেন। ইমাম ভাতার বিরুদ্ধে আইনজীবী তরুণ জ্যোতি মামলা করেছে, পুরোহিত ভাতার বিরুদ্ধে করনি কেন? কেউ যদি আসে আমি করবো, পুরোহিত ভাতার বিরুদ্ধে আমি মামলা করবো। করনি কেন? পুরোহিত ভাতা দিয়ে কিছু হয় না দাদা, ইকুয়ালিটি দেখাতে যাচ্ছে না, তাহলে পাস ডিউ ক্লিয়ার করুক। 2012 থেকে ইমাম ভাতা দিচ্ছিল, তো পাস ডিউ ক্লিয়ার করুক, পুরোহিতদের ওখান থেকে ভাতা দিক, তারপর ইকুয়ালিটির কথা হবে। সেকেন্ড আসপেক্ট আসছে সংখ্যালঘু ভোট ব্যাংক, এটা আজীব জুজু। সুমান দা, সংখ্যালঘু ভোট ব্যাংকের যখন কথা হয়, সংখ্যালঘুরা খালি ভোট ব্যাংক হয়ে থাকবে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে গরু দুধ দেয় তার লাথি খেতে যাবো। তৃণমূলের আরেক মুখপাত্র কদিন আগে ফেসবুকে পোস্ট করে বলেছে সামথিং একটা কোম্পানির মুরগি মুসলমানদের। তো মুসলমানরা কি মানুষ নয়? তাদের পরিবার নেই, তাদের বাঁচতে হয় না? সরকারি হাসপাতালে যাও, সরকারি হাসপাতালে বেশিরভাগ সংখ্যক মানুষ মুসলমান যায়, কেন বলতো? কারণ তাদের সংস্থান নেই প্রাইভেট জায়গায় চিকিৎসা করাবে। তাদের ফ্যামিলি ইনকাম, প্রতিটি ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী ফ্যামিলি ইনকাম মাসে 5,000 টাকার কম। তাদের উন্নতির কথা কেন হয় না? মমতা বন্দ্যোপাধ্যায় দুধ দেওয়া গরু, তা দুধ দেওয়া গরু যে গরু নাকি এতদিন দুধ দিয়ে এসছে সে গরু রক্ষা করুক। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দেখলাম আর তোমার এখানেও আছে, মমতা এই হিন্দু মুসলিম রাজনীতির কথা তো আসতোই না কুমারদা, কিন্তু এখন কি বলে মুঘল সাম্রাজ্য ফিলিং হচ্ছে কেমন। মানে বাবরের ছেলে হুমায়ুনকে দেখছি আমি, বাবরি মসজিদ হচ্ছে দেখছি, আকবর আলী গাজী বলে একজন তৃণমূলের ছিল, জাহাঙ্গীরকে তো সবাই চেনো দক্ষিণ মানে 24 পরগনার, শাহজাহানকে ভুলবে কে, ঔরঙ্গজেবও আছে। আচ্ছা, সে একটা কথা শেষ করি সুমনদা, দেখো হিন্দু মুসলিম রাজনীতিটা ফ্যাক্টর না। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকাল তো আমন্ত্রণ করা হয়েছিল গীতা পাঠ অনুষ্ঠানে, উনি যাননি। যে যার ধর্মে বিশ্বাসী, যেই ধর্মে বিশ্বাস করে সেই ধর্মের জায়গায় যাবে। ওটা বিজেপির অনুষ্ঠান ছিল, আমি যাবো কি করে? একটু টাইম চাই, সেই চাইবে। আসলে এবার কি বলতো, প্রতি বছর যেখানে খিলাফত আছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, যেখানে গীতা আছেন সেখানে উনি থাকবেন কি করে? আর লাস্ট কথা, খিলাফত আন্দোলনে খিলাফতে কমিটির প্রোগ্রামে প্রতিবার গিয়ে যিনি ভগবানের অস্তিত্ব অস্বীকার করে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অর্থাৎ দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, তিনি গীতা পাঠে যাবেন না, এটাই স্বাভাবিক। এবং লাস্ট আবার একটা হুমায়ুন বাবু এখানে বসে আছেন, হুমায়ুন বাবুকে একটা প্রশ্ন করার আছে, এত কিছুর পর উনি এতগুলো নিয়ে কথা বলছেন, উনার এই হয়নি। আর মুর্শিদাবাদের অবস্থা তো আমি জানি, আমার পাশের জেলা, ওখানকার মুসলমানরা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে চলে যাচ্ছে। উনি তো এতদিনকার বিধায়ক, বিভিন্ন দল করেছেন, তাদের জন্য কদিন উনি কথা বলেছেন। হুমায়ুন কবিরের কাছে আসবো, আগে প্রদীপ্তর উত্তর। ভালো লাগছিল ও যখন বলছিল ও একবার একটা কেস যখন করুক, শুভেন্দু অধিকারীকে শুধু ডায়াসে তুলে ওই যেটা কোর্ট রুমে আছে সেখানে তুলে বলবে, কাঠগড়ায় তুলে বলবে, দাদা তুমি গীতায় হাত রেখে বলো যে যা বলবো সত্য বলবো, তুমি তো গীতা পাঠ করলে, যা বলবো সত্য ছাড়া কিছু মধ্যে বলবো না। এই যে ওর ঘটনাক্রম 2014 থেকে 2020 মধ্যে যে কটা ঘটনা বলবো, আমি বলে দিলাম 2014 থেকে 2020 উল্লেখটা বেশি উল্লেখযোগ্য, আমি বলে দিচ্ছি। ওই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ব্যবস্থা হয়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে নিরপেক্ষভাবে তদন্তের ক্ষেত্রে বাধা দিয়েছে। ওটা শুভেন্দুদা বলে দিক। আমরা কোনো জিনিসের, আমি বলছি পরে ব্যবস্থা ধরবো, আমি কেন সেই জিনিসটা আটকাতে পারবো না? মানুষের প্রাণ যাওয়ার পরে ব্যবস্থার হিসেব করবো। প্রদীপ্তর কথা শুনে আমার খুব ভালো লাগছে। তো আমি পুলিশের চাকরি করতাম, আমাদের সরকারি কর্মচারীদের নিয়ম হচ্ছে যে পিয়ন থেকে আরম্ভ করে যে কোনো কর্মচারী, সব পুলিশ অফিসার তাদের মধ্যে আছে, তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে বলতে পারে না। তা আমাদের এখানে ডিসি র্যাঙ্কের অফিসার, ইন্সপেক্টর অফিসার, সাব ইন্সপেক্টর শাসক দলকে ভোটে জেতাতে বলার পর তারা চাকরিতে কি করে বহাল আছেন? উত্তর দাদা আমাকে একটা কথা শুধু বলে দেবেন, আপনি তো জয় শ্রীরাম নিয়ে কোনো কথা বলতে পারলেন না, আমাকে বলুন তো জয় শ্রীরাম নিয়ে যখন আমাকে শেষ করতে দিন। জয় শ্রীরাম না বলার অপরাধে কাউকে যদি গরম চা দিয়ে ছুঁড়ে মারা হয়, জয় শ্রীরাম না বলার অপরাধে কাউকে যদি ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়, সেটার বিরোধিতা করবেন কি করবেন না? 100 বার করবেন নিশ্চয়ই, বলুন। আচ্ছা, আমি বলবো একটা কথা। আমাদের গ্রামে, আমিও তো বিএসসি পাস করার পর মানুষ কেটেছি, ধান মাড়াই করা হতো, ধান যখন মাপা হতো প্রথমত রাম 2 1 বলতো না, রাম ছাগল, আমি দিচ্ছি আপনার সময় তো আমাকে বলতে দিন, শুনে নিন কথাটা। ইন্দোনেশিয়াতে এখনো নাম কি রাখা হয় দেখুন, তাদের যে বিমান বাহিনীর প্রতীক কি সেগুলো দেখুন, সেখানে তারা সেকুলার হিসেবে ব্যবহার করছে আছে। আপনারা এখানে এগুলোতে রাজনীতি এনেছেন, ধর্ম নয়।
তার জন্য আজকে কেউ আর রামের পর দুই বলে না। সুমন একটা কথা বলবো, সুমন একদম। আমি বলছি কার্যত যুদ্ধ হুঙ্কারের চেহারা নিয়েছে তো ধর্মীয় রাম নামে যদি এত আপত্তি, ভারতবর্ষের সংবিধান নিয়ে তো কথা হয়, তো সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস দেখা হয় সব, আমরা বারবার বলি। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারটা যেখানে শুরু হচ্ছে অরিজিনাল সংবিধান ওপরে ছবিগুলো আমি মূল বিষয়তে ফিরবো। হুমায়ুন কবির এই মুহূর্তে এই অনুষ্ঠানে আছেন। আরেক হুমায়ুন কবির, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির, তিনি কার্যত হুমায়ুন কবিরের মানে আমাদের এই মুহূর্তে ভরতপুরে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের পাশে দাঁড়িয়েছেন এবং এই আবেগের কথা বলেছেন, সেই আবেগের কারণও দর্শেছেন। আমি বিস্তারিত বিশ্লেষণে পরে আসবো। প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, আরেক বিধায়ক কি বলেছেন দেখাবো। জনগণের যে দানের টাকা সেটা কিভাবে তারা দিয়েছে সেটা এখানে কাউন্ট করা হচ্ছে। নামাজ পড়েই ও ফোনটা করছে, আপনি ওই কিউআর কোড দিন, নাহলে ইউপিআই নাম্বার দিন, আপনাকে টাকা ট্রান্সফার করুন। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে এখন সাজো সাজো রব। লক্ষ লক্ষ টাকা জমা পড়ছে, মেশিনে টাকা গোনা হচ্ছে, ব্যাংকে জমা দেওয়া হচ্ছে। এই আবহে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কার্যত পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির। আবেগ একটা তৈরি হয়েছে, এটা আমি বুঝতে পারছি। যে অ্যাকচুয়ালি আমি দেখেছি যারা ধর্মপ্রাণ মুসলিম তারা মসজিদের ব্যাপারে খুব সেন্সিটিভ। এটা দেখুন 33 বছর আগে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, কিন্তু তারা কেউ বলেনি। যেই বলেছে শুনেছে যে বাবরি মসজিদের নাম, অমনি সবাই ঝাঁপিয়ে পড়েছে ওর মধ্যে, যে আমিও পার্ট হতে চাই, मैं भी हिस्सा होना चाहता हूँ, मदद करना चाहता हूँ, क्योंकि मस्जिद को तो मदद नहीं किया जाता, मैं उसका हिस्सा होना चाहता हूँ। उसको आप निर्माण कीजिए, उसको कंस्ट्रक्शन कीजिए, मैं उसका हिस्सा होना चाहता हूँ। মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদ তৈরির জন্য টাকা নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দুই হুমায়ুনই। 6/12 কালকে যে ভিত্তি স্থাপন, সেখান থেকে আজ অব্দি যেটা ব্যাংকে এসছে সেটা হচ্ছে তার অ্যামাউন্ট হচ্ছে 93 লাখ। হুমায়ুন কবির নামটা পেয়েছে বলেই ভুল করে আমার কাছে ফোনটা আসছে, আপনি ওই কিউআর কোড দিন, নাহলে ইউপিআই নাম্বার দিন, আপনাকে টাকা ট্রান্सफर করুন, मैं भी शामिल होना चाहता हूँ। तो हमने ये हुजूर मैं नहीं हूँ और दूसरा कोई है, लेकिन मैं वो हुमायूं मैं नहीं हूँ। लास्ट एरकम बोलছে যে आप पैसा ले लीजिए, देखो उनको तो पहचानते हैं ना, आप उनको दे दीजिए। রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপর এখন তৃণমূলের একচ্ছত্র আধিপত্য। সংখ্যালঘু অধ্যুষিত 3 জেলার মধ্যে 2011 সালের বিধানসভা ভোটে মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে 20টিতেই জয়ী হয় তৃণমূল। মালদায় 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 8টিতে জয়ী হয় তারা। উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 7টিতে জেতে তৃণমূল। এখন প্রশ্ন হলো, হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাসের ফলে কি তৃণমূলের এই নিরাপদ ভোট ব্যাংকেও এবার ধাক্কা লাগবে? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের কাছে যাব যে আপনার সঙ্গে কি আরেক আইপিএস হুমায়ুন কবিরের, প্রাক্তন আইপিএস, তার কথা হয়েছে? আমি বলছি তো কার্যত আপনার পাশে দাঁড়াচ্ছেন। না, ওনার সঙ্গে আমার ইদানিং কোনো কথা হয়নি। লাস্ট যখন সেশন চলছিল অ্যাসেম্বলি, সেই সময় লবিতে একদিন কথা হয়েছিল। সেশন যেদিন সমাপ্তি হয় সেদিনকে লবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়ার্কি ঠাট্টা মজা পলিটিক্স নিয়ে কিছু কথা হয়েছিল। উনি যে আমাকে আজকে সমর্থন করেছেন বা আমার পাশে দাঁড়িয়েছেন, নিশ্চয়ই আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে আমার পাশে বা আমাকে নীতিগতভাবে আমার পাশে থাকা বা সমর্থন করা। পাশাপাশি আপনার মাধ্যমে আমি ওই তৃণমূলের মুখপাত্র সুদীপ্ত বাবুর কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। তিনি বলেছেন উন্নয়নের পাঁচালীর কথা। নিশ্চয়ই উন্নয়নের পাঁচালী গত কয়েকদিন আগে যেখানে ভিসি করে মুখ্যমন্ত্রী নবান্নে তার যে সহকারী সব ক্যাবিনেটের সদস্যদের নিয়ে বা সরকারি আধিকারিকদের নিয়ে করেছেন, সেই ভিসিতে আমিও ছিলাম। তো ওনার 94তম স্কিমের পরে উন্নয়নের পাঁচালী 95তম। তো 95তম উন্নয়নে নিশ্চয়ই তিনি 14 বছরে অনেক উন্নয়ন করেছেন, নিশ্চয়ই করেছেন, আমি সেটা কিছু বলছি না। আমি আজকে আপনার মাধ্যমে শুধু বলতে চাই সুদীপ্তবাবুকে, ওনার মুখ্যমন্ত্রীকে একটু দয়া করে বলুন যে 2006 সালে বুদ্ধবাবুর নেতৃত্বে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরকার 235টি আসন পেয়েছিল। তারপরে তিনার অনেক দাম্ভিকতা হয়েছিল, কথায় কথায় তিনি বলতেন আমরা 235, বিরোধীরা মাত্র 59, ওদের কথা কি গুরুত্ব দেব। এবং সেই সময় আমার কাছে তথ্য আছে গোটা রাজ্যে ল্যান্ড ডিপার্টমেন্টে বেলারোরা
আর ওরা প্রায় কবরস্থান, মাজার, এমনকি এই শ্মশানঘাট, এমনকি হিন্দুদের অনেক দেবত্ব সম্পত্তি, এসব প্রায় 1 লাখ ব্যক্তির জমি 1 নম্বর খতিয়ানে তুলে নিয়েছিল বুদ্ধবাবুর সরকার। তা আমাদের দিদির সরকার আসার পর 20শে মে 2011-তে তিনি মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর আজ পর্যন্ত এই 1 লাখ যে জমির কাগজ 1 নম্বর খতিয়ানে চলে গেছে। সেখানে শুধু মুসলিমদের সম্পত্তি না, অনেক হিন্দু ভাইদেরও সম্পত্তি 1 নম্বর খতিয়ানে চলে গেছে। দয়া করে প্রদীপ্তবাবু আপনার মুখ্যমন্ত্রীকে বলুন যত তাড়াতাড়ি পারে এই মুর্শিদাবাদে এই 1 লাখের মধ্যে 2000 ব্যক্তির সম্পত্তি 1 নম্বরে চলে আসে। তা এত দামামা না করে, এত মিথ্যা কথা না বলে শুধু ঈদের ময়দানে আমার খুব অবাক লাগছে যে আজকে এত বছরের সরকারে থেকে, এত গুরুত্বপূর্ণ জায়গায় থেকে উনি এই তথ্যটা আজকে আনছেন জনগণের সামনে। মানে কত বড় খণ্ডিত সত্যের একজন ভদ্রলোক, যে ভদ্রলোক নিজের দায়বদ্ধতা থেকে বাঁচার জন্য, নিজে যে বেইমানি করলেন সেই বেইমানি থেকে বাঁচার জন্য এত বছর পরে 2006-এর সেই ঘটনাটা সামনে আনছেন, যে ঘটনার পরে মুখ্যমন্ত্রী কতগুলো পাট্টা দিয়েছেন তার হিসাব তিনি দিতে পারবেন না। এই শুধু উত্তরবঙ্গে গিয়ে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী কতগুলো পাট্টা দিয়ে এসেছেন সেটা তথ্য উনি দিয়ে দিন। আর আজকে উনি এত বড় দায়িত্বে আছেন, সেই দায়িত্বে কটা চিঠি মুখ্যমন্ত্রীকে লিখেছেন যে এই ধরনের 1 নম্বর পাট্টা, 2 নম্বর পাট্টা, 3 নম্বর পাট্টায় আছে এবং মানুষের জমির অধিগ্রহণ হয়ে গেছে মুখ্যমন্ত্রীর সময় থেকে, সেটা উনি দেখিয়ে দিন। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সবার আগে যে ক্ষমতা এসেছেন সেটা হচ্ছে জমি অধিকার করা, জমি অধিকারটা মানুষের। আমি বলছি যে একবারে পরস্পর বিরোধী দুটো অভিযোগ। তৃণমূল হুমায়ুন কবিরের সঙ্গে বেইমানি করেছেন না হুমায়ুন কবির তৃণমূলের সঙ্গে বেইমানি করেছেন তারা বুঝেনি, কিন্তু মুর্শিদাবাদ মানুষের সঙ্গে কেউ যেন বেইমানি না করেন। জোকস ব্যাপার আমি একটু বিস্তারিত এই ব্যাখ্যায় আসবো। দেখুন, আজকে দলের ভেতর থেকে আপনারা দেখলেন প্রাক্তন IPS হুমায়ুন কবির, তৃণমূলেরই বিধায়ক এখনও, তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে এই হুমায়ুন কবিরের এই উদ্যোগটা নিয়ে মুসলমানদের মধ্যে একটা আবেগ কাজ করেছে, একটা আবেগ তৈরি হয়েছে। ওয়াকফ আর OBC সংরক্ষণ নিয়ে একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভ থেকে নাকি এই আবেগের জন্ম হয়েছে। আমি বলছি হুমায়ুন কবিরের এটা হচ্ছে ব্যাখ্যা। আমার পরের বক্তা রাজাগোপালদার কাছে আসবো যে আপনি মানবেন যে ক্ষোভ থেকে এই যে হুমায়ুন কবিরের মসজিদ উদ্বোধনে, শিলান্যাসে এত মানুষের ঢল অর্থ এলো, আমি বলছি এটার আসলে জন্ম দিয়েছে ক্ষোভ, যেটা বর্তমান বিধায়ক হুমায়ুন কবিরের ব্যাখ্যা। সুমন, আশা করি হুমায়ুন কবির শুনছেন। হুমায়ুন কবির খুব একটা কনসিস্টেন্ট কথাবার্তা বলেনি। যারা ওনার কথাবার্তা শুনেছি, কষ্ট দিয়েছে ওনার বেশ কিছু কথা। খুব একটা ক্যারিসমেটিক পার্সোনালিটি নয় যে যাকে দেখে মানুষ ছুটে আসবে, কিন্তু বোঝা যাচ্ছে মুসলমানদের মধ্যে কোনো ক্ষোভ ছিল, কোনো যন্ত্রণা ছিল, তারা একটা মুখের জন্য ওয়েট করছিল। সেখানেই দেখা যাচ্ছে হুমায়ুন কবির এসে হাজির হয়েছেন এবং অন্য হুমায়ুনরা আসছে, আরও অনেকে আসবে। আমার মনে হয় যে ধরনের ট্রেন্ড শুরু হচ্ছে, ব্যাপক সংখ্যক মুসলমান কিন্তু তার দিকেই আসবে। কেননা মুসলমানদের উল্টো যুক্তি দিই রাজাদা, সেটা হচ্ছে এই মানে আমি বলছি এই অনুষ্ঠানে হুমায়ুন কবির হিন্দু তোষণের অভিযোগ তুললেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। আমি বলছি তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এতদিন তরুণরা অভিযোগ তুলেছে মুসলমান তোষণের। আমি বলছি সেখানে বৃহত্তর মুসলমান জনগোষ্ঠীকে গোটা রাজ্য জুড়ে, জেলায় জেলায়, কেন্দ্রে কেন্দ্রে হুমায়ুন মানে বিশ্বাস করাতে পারবেন যে তৃণমূল মুসলিম বিরোধী দল, যেটা উনি বলছেন? না, দেখুন, খুব পরিষ্কার যে আমাদের সংবিধান সেকুলারিজমের কথা বলে, রাষ্ট্র কোনো ধর্মকে কোনোভাবেই তার সমর্থন দেবে না। কিন্তু সেই সেকুলারিজমের আমরা একেবারে বিসর্জন দেখলাম 2011 সালে। সাচার কমিটি যদি রিপোর্ট যদি কেউ পড়ে, দেখবে যে মুসলমানদের উপর কী ধরনের অন্যায় হয়েছে তারা একেবারে সুন্দর করে লিখে গেছে। তারা কখনো বলেনি যে ইমামদের টাকা দাও, তারা বলেনি মুয়াজ্জিনদের টাকা দাও, তারা বলেছে মুসলমানদের মধ্যে ড্রপ আউট বেড়ে যাচ্ছে, তারা অধিকাংশই গ্রাম ভিত্তিক, শহরে কেউ নেই, তাদের মধ্যে ইনইকুয়ালিটি বেড়ে যাচ্ছে, তাদের চাকরি দরকার। তারা বলছে গুজরাটে, হাচার কমিটি রিপোর্ট পড়ে দেখুন, গুজরাটে মুসলমানরা 5.4%, 2000 বামফ্রন্টের আগে 2008-9 তাদের রিপোর্ট ছিল যে গুজরাটে সরকারি চাকরিতে মুসলমানরা 5.4%, পশ্চিমবঙ্গে 2.1%।
এই যে এটা রয়েছে। গুজরাটে হাজার হাজার মাদ্রাসা আছে কিন্তু কেউ রিকগনাইজ নয়, পশ্চিমবঙ্গে সব রিকগনাইজ। শিক্ষার আধুনিকরণ যেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে বোধ হয় হুমায়ুনই বলছিল, দেখুন গুজরাটের মুসলমান অনেক দূর এগিয়ে গেছে। কেন? সেখানকার তারা যে ধরনের শিক্ষার সঙ্গে যারা জড়িত হয়েছে, তারপরে তারা বুঝতে শিখেছে, তারা স্বপ্ন দেখতে শুরু করেছে। পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোট ব্যাংক করে রাখার যে চেষ্টা, সেটা কিন্তু বামেরা করেছে, তৃণমূল এসে করেছে, এবং তারপরে তৃণমূলের খেয়াল পড়লো যে মুসলমানদের যে কিছু দিচ্ছি এবারে হিন্দুদের দিতে হবে। কেউ বলেনি পুরোহিতদের ভাতা দাও, শুরু করলেন। যে ধরনের টাকা পূজা কমিটিকে দেওয়ার তো কোনো মানেই হয় না। যে টাকা খরচা হয়, আমি হিসেব দেখছিলাম, একেবারে আমরা চন্দ্রযানের যা খরচা হয়েছে এবং মঙ্গলযানের খরচা হয়েছে তার থেকে কম। আমরা টাকার অপচয় করছি এই ধরনের কাজকর্ম করে। কেউ বলেনি, সংবিধানে অনুমতি দেয় না, কিন্তু তারা করেছে। কেননা তারা মনে করছে এই ধর্মেরকে কাজে লাগিয়ে নির্বাচনে জিতে যাবে। তবে যে ধরনের মানুষ ভিড় হয়েছে ওই শিলান্যাসে, বাবরি মসজিদের শিলান্যাসে, যে ধরনের মানুষ কিন্তু ভিড় হয়েছে ব্রিগেডে, আমরা দেখেছি গীতা পড়তে আসতে বা শুনতে আসতে, তাতে কিন্তু তৃণমূল একটা উভয় সংকটে রয়েছে। যদি হুমায়ুন 5% ভোট টেনে নিয়ে যায়, যদি এই গীতা পাঠ কিছু হিন্দুদের একত্র জড়ো করে, তৃণমূলের বিপর্যয় আসতে বাধ্য। রাজাগোপালবাবু স্বীকার করে নিলেন যে পুরোটা ধর্মকেন্দ্রিক হচ্ছে রাজনীতির জন্য, যা ধর্মকেন্দ্রিকতা সেটা রাজনীতি এবং ভোটের আড়ালের জন্যই হচ্ছে। কিন্তু যখন 2.26 লাখ নিঃশর্ত পাট্টা দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, 2.26 লাখ নিঃশর্ত পাট্টা, তখন হুমায়ুন কবিরই বা কি বলবেন, বা রাজাগোপাল স্যারই বা কি বলবেন? তখন কি হবে? হুমায়ুন কবির, দেখুন, ওই পাট্টা উনি দিয়েছেন, পাট্টা প্রকৃত গরিব মানুষ যারা ভূমিহীন, সেই ভূমিহীনদের পাট্টা দেওয়া বাধ্যতামূলক, বা তাদের পাশে থাকা যে কোনো সরকার, নির্বাচিত সরকারের উচিত। কিন্তু আমি বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় ল্যান্ড মিনিস্টার হিসাবে গোটা জেলায় জেলায় যেসব পাট্টা বিলি করেছেন, তার মন্ত্রিসভার সদস্য দিয়ে, সরকারি আধিকারিকদের দিয়ে, একটু দয়া করে তার লিস্টটা পাবলিশ করবেন। দেখবেন তৃণমূলের ক্যাডারবাজি করে বা কিছু আধিকারিক এমনভাবে তাদের সিলেকশন করেছে বা নির্ধারণ করেছে যে ওই পাট্টা বিলির ক্ষেত্রে তাতেও 50% করাপ্টেড আছে। সেখানেও জল ঢুকানো, দুধে যেমন জল মিশানো থাকে, তেমনি সেখানেও গরিব মানুষের হুমায়ুনদাকে বলবো যে এই যে জল মেশানো আছে, এখানে উকিল আছে তরুণ জ্যোতি তেওয়ারি, আমি আপনার সঙ্গে যাব, যেহেতু আপনি এটা অন ক্যামেরা অভিযোগ করছেন, আপনি প্লিজ এই তথ্যটা তুলে দেবেন তরুণ জ্যোতির হাতে যদি পারেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আপনার সঙ্গে থাকবো। 1 2 নম্বর কথা আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই যে বললেন তৃণমূলের লোকদের দিয়েছে, তার মানে ভাবুন 2.26 লাখ পরিবার তৃণমূলের জন্য জমি পেয়েছে, এটাও আপনি কিন্তু অস্বীকার করতে পারেন না। তবে আপনার মতন মুখ আইএসএফ 2021 সালে দিয়েছিল দাদা। আপনি যে ধর্মকেন্দ্রিক রাজনীতি করার চেষ্টা করছেন তারই বিরোধিতা করছি কিন্তু আমরা। আপনি মসজিদ করছেন, নামটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু আপনার মসজিদ নিয়ে যা কোনো বিতর্ক এখানে নেই। আপনি পরিষ্কার বিজেপির হয়ে রাজনীতি করছেন এবং আপনার কথায় সেটা খুব পরিষ্কার হয়ে যায় দাদা, আর কোনো এখানে প্রসঙ্গ ছিল না। হুমায়ুনের উত্তর, আপনি বিজেপির হয়ে রাজনীতি করছেন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কি ধর্মকেন্দ্রিক রাজনীতি করছে না? পুরী থেকে জগন্নাথ মন্দির আনার কি প্রয়োজন ছিল? এতদিন ধরে সাগর মেলাতে সাধু সন্ন্যাসীরা যেত না? বুদ্ধবাবু, জ্যোতিবাবুর আমলে সাগর মেলা হতো না? উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর গোটা রাজ্যের প্রশাসনকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রশাসনের নিয়ে গিয়ে তিনি মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গিয়ে ঘটা করে সাগর মেলা করছেন। পশ্চিমবঙ্গের মানুষও বুঝতে পারলো যে 2011 বা ওই 12-13 আগে পশ্চিমবঙ্গে দুর্গাপূজা হইতো না। মমতা বন্দ্যোপাধ্যায় না আসিলে, ওই টাকা না দিলে দুর্গাপূজাটা এখানে হতোই না। ফার্স্ট থামো না একটু। সেকেন্ড থিং হচ্ছে, এটা দ্বৈততার কথা বলা, মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী, কোনো সন্দেহ নেই, তাতে রাজনৈতিক বিরোধ আমার থাকতে পারে। মুখ্যমন্ত্রী তো পাট্টা দিয়েছেন, ফ্যাক্ট তো। নর্থ বেঙ্গলের দারুণ প্রজেক্ট করেছেন, আমাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত তাকে। আর প্রজেক্ট করেন চা সুন্দরী। চা সুন্দরীটা কি?
তিনি চা শ্রমিকদের ভাই, তোমাদের 2000 কোটি টাকা কত করে দেবে সেটা দাও না। তোমরা যে চায়ের জন্য কথা বলেছিলে এখানে 19 সালের আগে, আমি শুনি, আমি ভদ্রভাবেই বলছি, আমি বলছি তোমরা যে কথাটা বলে দিয়েছিলে সেটা একটু বলো না। 350 মানে বাড়ি দেওয়া হচ্ছে পার্মানেন্ট যারা টি ওয়ার্কার তাদেরকে 385 স্কোয়ার ফিট করে বাড়ি করে দিচ্ছে। 385 স্কোয়ার ফিটের মধ্যে কি আছে? 2টো রুম আছে, টয়লেট আছে, কিচেন আছে। পার্মানেন্ট টি ওয়ার্কার, সুমনদা এখানে বুঝতে হবে, পার্মানেন্ট টি ওয়ার্কারদের একটা বাড়ি ছিল চা বাগানের মধ্যে, একটা কিচেন গার্ডেন ছিল, একটা বড় এলাকা ছিল, এটা ওদের সার্ভিসের মধ্যেই পড়তো। সেটাকে নিয়ে নেওয়া হচ্ছে, বাড়ি দেওয়া হচ্ছে কোথায়? নদীর ধারে, যেমন নাগরাকাটায় দেওয়া হলো, পুরো বেঁচে গেল। তো ব্যাপারটা কি? ওই জায়গাগুলো কাকে দেওয়া হচ্ছে? তুলে দেওয়া হচ্ছে। আমি যেহেতু একেবারে সেই থিওরিতে আসবো যে সত্যি কি মুসলমান সমাজের ক্ষোভ আছে, আমি বলছি আরেক বিধায়ক হুমায়ুন কবির, তিনি কি বলছেন, কি তার ব্যাখ্যা দেখাবো। ওয়াকফ এবং ওবিসি সংরক্ষণ নিয়ে কোথায় ক্ষোভ? একটা হচ্ছে ওয়াকফ নিয়ে আবেগ তৈরি হয়েছে, একটা ওবিসি এ যে লিস্টটা আর কি, সেই লিস্টটা নিয়ে মানুষের মধ্যে একটা ক্ষোভ থাকে, তার থেকে একটা আবেগ তৈরি হয়েছে। ব্যাংক থেকে শুরু করে ট্রাঙ্ক, বস্তা, ড্রামে ভর্তি কাঁড়ি কাঁড়ি টাকা অনুদান, গুণে শেষ করা যাচ্ছে না। ভিত্তিপ্রস্তর স্থাপনে কেউ ট্রাক্টরে, কেউ মাথায় করে বয়ে এনেছেন ইট। মুর্শিদাবাদে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ ঘিরে এই উন্মাদনার নেপথ্যে কি শুধুই ধর্মীয় আবেগ, নাকি সংখ্যালঘুদের ক্ষোভ, অসন্তোষের চোরা স্রোতের মিশেল? আরেক হুমায়ুন কবির, যিনি ডেবরার তৃণমূল বিধায়ক, প্রাক্তন আইপিএস অফিসার, তাঁর মন্তব্য উস্কে দিয়েছে জল্পনা। মুসলমানরা মনে করে যে ওয়াকফ মানে ইটস ওয়ান্স গিভেন নট রিটার্নেবল, এটা আল্লাহকে দিতে হচ্ছে, টু সুপ্রিম পাওয়ার গড। তো সেটা নিয়ে একটা মুসলমানদের আবেগ আছে, তো সেটা বাঙালিদের মধ্যে মনে হয় একটা আবেগ এখানকার মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মানুষের মধ্যে তৈরি হয়েছে। শুরু থেকে সংশোধিত ওয়াকফ আইনের তীব্র বিরোধিতা করেছিল তৃণমূল, কিন্তু এখন তৃণমূল সরকার কেন্দ্রীয় পোর্টাল উমিদে ওয়াকফ সম্পত্তির তালিকা আপলোডের নির্দেশ দিয়েছে, জানিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শাসক দল। পশ্চিমবাংলার মুসলিমদের মন ভেঙে গেছে। এই সরকারকে আমরা মানে অন্ধ বিশ্বাস করেছি, আর অন্ধ বিশ্বাস করার জন্য কি আমাদের এত বড় শাস্তি পেতে হলো? মানুষ একটা ভাবছে এই সরকার আমার সঙ্গে বিশ্বাসঘাতক করলো, এই সরকার আমাদের সঙ্গে 2 নম্বরই করলো। 26-এর নির্বাচনে কি এর প্রভাব পড়বে? 100% পড়বে। তৃণমূলকে খোঁচা দিচ্ছে বিরোধীরাও। তাকে কেউ বিশ্বাস করবে? বিশ্বাসহীনতায় ভুগছে বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, কারণ তারা সিএনআরসির সময় দেখেছিল, ট্রিপল তালাকের সময় দেখেছে, বিলের সময়, ওবিসি এর সময় দেখেছে, ওয়াকফ নিয়ে দেখছে, এসআইআর নিয়ে দেখছে। এটা হচ্ছে গাছে তুলে দিয়ে আর মই কেড়ে নেওয়া। এটা অলরেডি তো একটা পোর্টাল ছিলই, সে পোর্টালটার নাম চেঞ্জ হয়েছে। তো যদি বেশি করে নথি করতে হয়, আমি তো কোনো সম্পত্তিকে হাইড করতে চাইছি না, যেটা আমার সম্পত্তি, এটা তো ওয়াকফের নামে যদি সম্পত্তি থাকে তাতে অসুবিধাটা কোথায় আছে? বিরোধীরা অনেক কিছু বলে, কিন্তু কোনো দ্বিচারিতা নেই। সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য নথিবদ্ধ করতে কেন্দ্রীয় সরকার উমিদ পোর্টাল চালু করেছিল 6ই জুন। ডেডলাইন ছিল 5ই ডিসেম্বর, আর রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে নভেম্বরের শেষে। কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোড করতে নির্দেশ দেয়। পরিসংখ্যান বলছে গোটা দেশে 8 লক্ষ ওয়াকফ সম্পত্তির মধ্যে উমিদ পোর্টালে নথিভুক্ত হয়েছে 2,16,000। সবচেয়ে বেশি তথ্য আপলোড করেছে কর্ণাটক, 52,917টি। তালিকায় একেবারে নিচের দিকে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে 80,480 ওয়াকফ সম্পত্তির মধ্যে পোর্টালে আপলোড হয়েছে মাত্র 716। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আসছেন ওয়াকফের তথ্য যাতে নথিভুক্ত করানো যায়, সেই জন্য কলকাতার এই বোর্ড অফ ওয়াকফ ওয়েস্ট বেঙ্গল এই অফিসে। ইতিমধ্যে তারা এখানে যারা আসছেন তারা বলছেন সময় যদি হাতে একটু পাওয়া যেত তাহলে হয়তো আরও বেশি করে তারা কিন্তু অনেক আগেই তাদের এই তথ্যগুলো তারা জমা দিতে পারতেন। গভর্নমেন্ট পোর্টাল লঞ্চ করার পরে সমস্ত গভর্নমেন্ট অথরিটি, বোর্ডের স্টাফ, চিফ এক্সিকিউটিভ অফিসার তাদেরকে ট্রেনিং দিয়েছে। সেই ট্রেনিংয়ে বেশ কিছু সময় নষ্ট হয়েছে। ট্রেনিং দিয়েই তাদেরকে বোঝানো হয়েছে কীভাবে আপলোড করতে হয়। এটা একটা নতুন সিস্টেম, সেই সিস্টেমে ঢুকতেও কিছু সময় লেগেছে আমাদের। সেই সময়টা তো দিতে হবে, বললেই তো রাতারাতি ওভারনাইট কিছু হবে না। আমাদের সেই সময়টা লেগেছে, কিছু করার ছিল না। এটা ব্যর্থতা। ওয়াকফ বোর্ড এবং তার চেয়ারম্যান এবং অনেক মেম্বার আছে যারা ওয়াকফ বোর্ডের, তাদের উচিত ছিল যে এটাকে গুরুত্ব দিয়ে দেখা, আর একটু সময় পেলে ভালো হয়, এবং আমাদের ওয়াকফ বোর্ডের গাফিলতি আছে বলে আমি মনে করছি।
বিধানসভা ভোটের আগে সংখ্যালঘুদের মধ্যে কি ওয়াকফ অসন্তোষ দানা বাঁধছে? তার খেসারত কি তৃণমূলকে দিতে হতে পারে? উত্তর মিলবে ভোটের ফলাফলে। অনির্বাণ বিশ্বাস, রাজীব চৌধুরী ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, শিলান্যাসে লোক হয়েছিল, এটা ফ্যাক্ট। মুসলিম সমাজের একটা অংশে ক্ষোভ থাকতেই পারে, কিন্তু বহুবার ঠিক উল্টো দিক থেকে যদি আসি, আমরা এই স্টুডিওতেই আলোচনা করেছি যে ভিড় কিন্তু সবসময় ভোট নয়। কটা উদাহরণ দেব। 2001 সালে বিধানসভা ভোটের প্রচারে তৃণমূলের জনসভায় বামফ্রন্টের থেকে বেশি ভিড় হতো। ফল কি হয়েছিল আমরা প্রত্যেকে জানি। আবার ধরুন 2015 সালের 28শে ডিসেম্বর বাম কংগ্রেসের যে যৌথ ব্রিগেড হয়েছিল, রেকর্ড ভিড় হয়েছিল। 2016 ভোটে যে জোট কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়েছিল। আর এক্ষেত্রে মসজিদের ভিড় আর ভোটের ভিড় তো আলাদা হওয়ারই কথা। হুমায়ুন কবিরের দলের রাজনৈতিক ইম্প্যাক্ট কি হতে পারেন? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? দেখুন, প্রথম ধাপে হুমায়ুন জয়ী হয়েছেন এই কারণেই বলছি যে বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে প্রত্যাশারের বাইরের লোক যুক্ত করতে পেরেছেন, আবেগ তৈরি করতে পেরেছেন, দান নিশ্চিত করতে পেরেছেন। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের মুসলমান কোনো নেতা বা সামাজিক মুসলমান নেতা যখন বাবরি মসজিদ পুনর্নির্মাণের কথা কল্পনার মধ্যে আনতে পারেননি, তখন হুমায়ুন কবির অন্তত শিলান্যাস করে প্রমাণ করলেন যে মানে উত্তরপ্রদেশের মুসলিম কোনো নেতা সাহস দেখাতে পারেননি, কোনো জম্মু কাশ্মীরের মুসলিম নেতা সাহস দেখাতে পারেননি, আসামে কোনো মুসলিম নেতা সাহস দেখাতে পারেননি, কিন্তু হুমায়ুন কবির অ্যাটলিস্ট বাবরি মসজিদ তৈরি করবার মতন একটা সাহস দেখাতে পেরেছেন। এটা প্রথম ধাপে তার জয়। কিন্তু এই মসজিদ নির্মাণের যে আবেগ, সেটা দলীয় রাজনীতির সাথে কতটুকু যুক্ত হবে সেটা 22 তারিখ কিছুটা বুঝতে পারবো। 22 তারিখে যখন হুমায়ুন কবির দল তৈরি করবেন, সেই দল তৈরির সাথে কত লোক যুক্ত হচ্ছে তার একটা নমুনা আমরা কিছুটা পাবো। তৃতীয় ধাপে আমরা দেখার সুযোগ আছে যে উনি কাদেরকে নিয়ে নির্বাচনে লড়াই করছেন। তিনি শুধু মিমকে নিলে আমার মতে পশ্চিমবাংলার রাজনীতিতে মিম সেইভাবে গুরুত্বপূর্ণ কোনো শক্তি নয়। কিন্তু অ্যাট দি সেম টাইম যদি লোকাল লেভেলে দেখা যায় যে কংগ্রেসকে সঙ্গে নিলেন, কংগ্রেসের মুসলিম ভোটের সমর্থন আছে, কংগ্রেসের সাথে কিছু, আমি বামেদের কথা বলছি না, কংগ্রেসকে আলাদাভাবে গুরুত্ব আমি দিতে চাই। মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদার কনটেক্সটে হুমায়ুন যে এলাকাগুলোকে প্রার্থী দিতে চাইছে, সেখানে কোনো সমঝোতা করে লড়াই করবার মতন জায়গা তৈরি করতে পারছে। এবং থার্ড যে বিষয়টা একই সাথে আসবে, এটা কি কেবলমাত্র হুমায়ুনের উপর নির্ভর করবে? একেবারেই না। নির্ভর করবে অনেকটা বিজেপির অবস্থান কি নিচ্ছে। দেখা গেল দিল্লির থেকে বিজেপির একের পর এক নেতা আসছেন, যোগী আদিত্যনাথ আসছেন, অমিত শাহ আসছেন, তীব্র হিন্দুত্বের জায়গা থেকে রাজনীতি করছেন। অর্থাৎ যেভাবে ভোট আসলেই বিজেপির দিল্লির নেতারা তীব্র মেরুকরণের মানে হিন্দু ভোটের মেরুকরণের জন্য ঝাঁপিয়ে পড়ে, মিটিং মিছিল থেকে শুরু করে লোকাল লেভেলে যেভাবে সরাসরি মুসলমানদেরকে টার্গেট করে আক্রমণ করে, তখন কিন্তু মুসলমানদের কাছে আর তৃতীয় অপশন থাকে না। তারা কিন্তু বাধ্য হন মমতা বন্দ্যোপাধ্যায়কে আঁকড়ে ধরে বাঁচতে, এবং তারা কিন্তু বিজেপির থেকে মুক্তি চান। এবং সেই কারণেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাই ডিফল্ট বারবার মুসলমান ভোটটা পাচ্ছে। কিন্তু বিজেপি যদি সফট জায়গা থেকে রাজনীতি করে, তাহলে কিন্তু আমি বলবো যে হুমায়ুন কবির যেভাবে এগোচ্ছেন সেই পর্যায়গুলো যদি চলতে থাকে, তাহলে কিন্তু মানে মুসলিম ভোটের একটা স্প্লিট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখানে একটা থাকবে, আপনি শুরুই করলেন, সেটা হচ্ছে বাবরি মসজিদের আবেগ। আমি বলছি রাম মন্দিরের তৈরির আবেগ 2024-এ বিজেপিকে কিন্তু লোকসভায় ডিভিডেন্ড দেয়নি। এই আবেগ এতদিন পর দিতে পারবে? রাম মন্দিরের আবেগ বিজেপিকে 84 থেকে পরের নির্বাচনে 89 একবারে এক ধাক্কায় 2 থেকে 84 অন্য গল্প। আমি বলছি 2024-এ রাম মন্দির নির্মাণের আবেগ আমি আপনার সাথে কন্টেস্ট করব এটা। যদি রাম মন্দিরের ইস্যু বিজেপিকে ডিভিডেন্ড দিয়ে থাকে, যদি সত্যি বাবরি মসজিদের নির্মাণের ইস্যুটা আবেগ থাকে, তাহলে হুমায়ুন কবির কিন্তু সম্ভাবনা থাকবে একটা ফল পাওয়ার। দুটো তো পার্সপেক্টিভ আলাদা। আমি বলছি রাম মন্দিরের আবেগ শুধু 2024-এ বিজেপিকে ডিভিডেন্ড দেয়নি তা নয়, অযোধ্যায় বিজেপি প্রার্থী হেরে গেছিল। আমি ওই 14, আপনি 24, তার কারণ হচ্ছে মন্দির চিরকালই বিজেপিকে আছে। তরুণ এখানে বসতেই পারত না যদি রাম মন্দির না থাকতো। 2 থেকে 84 হয়েছিল। 1992 সালে রাম মন্দির আমি রাম মন্দির নির্মাণ বলছি যে অযোধ্যার ঢাঁচা ভাঙার পরে ডিভিডেন্ডটা পরপর বিজেপি পাচ্ছিল।
এইবার অযোধ্যাতে যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সেটা নির্মাণের কল্পনা পর্যন্ত আজ পর্যন্ত কোনো মানে মুসলিম নেতা করতে পারেননি, যেটা হুমায়ুন কবির করে দেখালেন। রাজ্য রাজনীতি তো বটেই, ভারতবর্ষের রাজনীতিতে একটা বিরাট প্রভাব পড়বে, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে। কিন্তু তার ডিভিডেন্ডটা মুসলিম ভোট ব্যাংকের জায়গা থেকে আপনি দেখবেন না, কিন্তু অনেকটাই নির্ভর করবে। আবার বলবো, দিল্লির থেকে বিজেপি নেতারা যখন আসবেন, উগ্র হিন্দুত্বের জায়গা থেকে যখন কথা বলবেন, তখন অনেক সময় আবার মুসলমান মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যাবে। বলি আপনাকে বলছি, মধ্যবিত্ত বাঙালি তৈরি হয়েছে, মধ্যবিত্ত মানে মুসলিম বাঙালি সমাজ তৈরি হয়েছে, এটা ফ্যাক্ট। যারা কিন্তু মনে করছে যে এই মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, বামেরা হতে পারে, কংগ্রেস হতে পারে, কখনো কখনো তৃণমূল কংগ্রেস তো 14 বছর ধরে তাদেরকে নিয়ে শুধু রাজনীতি করছে, এটা তারা বুঝতে পেরেছে যে ভোট ব্যাংকের রাজনীতি মুসলমানদেরকে নিয়ে করা হচ্ছে। এই জায়গা থেকেই মুসলিম সমাজের একটা অংশ কিন্তু চাইছেন যে আসামে যদি AIUDF অর্থাৎ বদরুদ্দুল আজমল যদি নিজস্ব একটা পলিটিক্যাল পার্টি করে আসামের মুসলমানদের সংরক্ষণ করতে পারে। আপনি মনে থাকতে পারে CA যখন হচ্ছিল, আসামে NRC হচ্ছিল, সবচেয়ে বেশি মানে সবচেয়ে কম কিন্তু মুসলিমদের নাম এসেছিল, হিন্দুদের নাম বেশি এসেছিল। কেন বলেন তো? গ্রাসরুট লেভেলে AIUDF গুরুত্বপূর্ণ। প্রভাব আজকের রাজনীতিতে দ্বিতীয় যেটা আমি আপনাকে বলবো, যদি কেরালাতে যদি মুসলিম লীগের পার্টি থাকতে পারে, যদি মানে অন্য রাজ্যে যদি মুসলিমদের পার্টি থাকতে পারে, হিন্দুদের পার্টি থাকবে, মুসলমানদের পার্টি হলেই রাগ উঠে যাবে। একবার নজরুলদার কাছে যাবো। আপনি বিশ্বনাথ বাবুকে যে প্রশ্নটা করছিলেন যে রাম মন্দির নির্মাণ করার পর ফল খারাপ হয়েছে, আমি বলছি যদি নির্মাণ না করলে ফল আরও খারাপ হতো, অতএব প্রভাব পড়েছে। দ্বিতীয়ত, যেখানে একাধিক ধর্মের লোক বাস করে, এক ধর্মের সাম্প্রদায়িকতা অন্য ধর্মের সাম্প্রদায়িকতার সুবিধা করে দেয়, এটা হবে সুবিধা করে। আর আপনি যেটা বলছেন যে তৃণমূল মুসলিম বিরোধী পার্টি কিনা, আমি প্রমাণ করতে পারি। এক নম্বর, একটা দুটো উদাহরণ দিচ্ছি। মমতা ব্যানার্জি ক্ষমতার সঙ্গে বলেছে যে 10,000 মাদ্রাসার অনুমোদন দেবো। ক বছর চাকরি? 14 বছর। কত দিয়েছে? 235। তারপরে কি বলেছে? যে অনুমোদন। তো আমাকে বলতে দিন না, তারপর আপনি উত্তর দেবেন, আপনি উত্তর দেবেন, আমি চিৎকার করবেন না, আমাকে বলতে দেন, মানে একটা তো ডেকোরাম থাকবে। আমি বলছি যে 235টা দিয়েছে, 10,000 দেবো বলেছিলেন, তো 235টা কি বলেছেন? অনুমোদন দেবো কিন্তু বেতন দেবো না। তাহলে মুসলমানকে বাতাস কে পড়াবে? আর স্কুল হলে হিন্দু ছেলেমেয়েরা বেতন নিয়ে পড়াবে? ঐক্যশ্রীর রাজনীতি আপনি বুঝবেন কিনা আমার জানা নেই। দেখুন, ডেকোরাম স্যার, ডেকোরাম প্লিজ। এই যে 235-এর তথ্যটা আমি আপনাকে RTI এখানে করবো স্যার, আপনি তো নিজের কেস নিজে লড়েন, RTI-টা করছি, মজা করে বলছি হয়তো, আপনি কাইন্ডলি আপনাকে সোর্সটা দিয়ে দেবেন। 235 কেন বলছি বলুন তো? বিজেপিকে কমব্যাট করতে হবে। বিজেপি এ যাবৎকাল বলে এসছে, গত 10 বছর ধরে শুনেছি, বাবা 10,000 মাদ্রাসাকে রেকগনাইজ করে দিল, 10,000 মাদ্রাসাকে। স্যার আপনি একবারে কেটে দিলেন। বিজেপি কিন্তু তাহলে এতদিন আপনাকে আমাকে একটা উত্তর দিতে হবে। আচ্ছা, RTI আমি করতে পারি, কিন্তু মাদ্রাসা মন্ত্রী তো মমতা ব্যানার্জি, উনি বলেন না যে আমি 200 উনি বলুন তাদেরকে বেতন দিব বলেছি। বিশ্বনাথ কথা বললাম, ব্যতিক্রমীকরণের কথা। পশ্চিমবঙ্গে আমরা কি দেখছি সুমনদা? বরাবর মারছে মুসলমান, মরছে মুসলমান। বাহাদুর শেখ যখন মারা যায়, সবাই দিয়ে সব খোলে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফের নথি মেনে নিচ্ছে। আমি শ্রমিকদার কাছে এই মুহূর্তে যাব, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে টানলাম, আমি আসবো নজরুলদা, কিন্তু তার আগে দ্রুত আপনাদের দেখাবো যে খানিকক্ষণ আগে যে প্রশ্নটা তুলছিল তরুণ জ্যোতি, যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কালকে গীতা পাঠের অনুষ্ঠানে যাননি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এয়ারপোর্টে যাওয়ার সময় একেবারে স্পষ্ট ভাষায় বলেছেন যে ওটা বিজেপির অনুষ্ঠান। দেখুন, বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে, আমি সব ধর্মকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? বাংলাকে যারা অপমান আর অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঈদের নামাজে যাবেন, ওনাকে ওটাই মানায়, ওনাকে গীতা পাঠে মানাবে না, উচ্চারণই করতে পারবে না গীতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।